রিপোর্ট শুরু করে দিয়েছি। এখানে আমি বোধহয় ওকে লিখলে এখন ওকেতে ক্লিক করলে রেকর্ড শুরু হবে না? এই স্যার আপনার কিছু এনামুল। করতে হবে না, আপনি ওটা ক্যান্সেল করে দিন। আপনাকে পোস্ট করে দিয়েছিলাম, যদি আমার কারেন্ট চলে যায় তাহলে যেন ক্লাসটা অফ না হয়। আপনি কি এমনিতে কোনো সমস্যা ফেস করতেছেন? না, কোনো সমস্যা ফেস করছি না। আমি ভাবছি যে আমি কি এটাকে ওকে করবো না, লিভ লিভ মিটিং দিলে তো লিভ হয়ে যাবে। জি স্যার, আপনি লিভ নেবেন না, এটা হচ্ছে লাইভ হচ্ছে, যে তার জন্য আপনাকে একটু জানাই দিল ফেসবুক কর্তৃপক্ষ বা জুম কর্তৃপক্ষ। হ্যাঁ, আমি বললাম যে ওকে, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ। হুম। তো যাক, আশা করছি যে যুক্ত যারা হয়েছে সবাই ভালো আছে। কতজন যুক্ত হবে এনামুল? আমাদের তো দেখাচ্ছে বোধহয় 18 হয়েছে, 18 জন হয়েছে বোধহয়, নাকি না 19 জন? এনামুল আর আমি বাদে তো 19 জন। চলো আমরা আস্তে আস্তে আমাদের কর্মকাণ্ডের দিকে এগিয়ে যাই, না? আমরা বোধহয় গত ক্লাসে শেষ করেছিলাম ব্যাকরণিক, না, ভুল হচ্ছে, ব্যাকরণের আলোচ্য বিষয়। তো আলোচ্য বিষয় যদি শেষ হয়, আমরা আজকে ধ্বনিতত্ত্ব নিয়ে কথা বলবো। আমি স্ক্রিন শেয়ার করবো, না? স্ক্রিন দেখতে পাচ্ছ না যে? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে না? হুম। আমরা বোধহয় এই আলোচনা করেছিলাম যে চারটা পার্ট আলোচনা করে বুঝিয়েছিলাম যে এই চারটাই বাংলা ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয়। সেখানে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব, যেটা সব কয়টাকে ধারণ করে আছে। যার কারণে আমরা দেখেছিলাম যে শব্দ, তারপর বাক্য, ভাষা, যারা জীবন্ত হয়ে উঠেছে। সে কারণে আমরা ভাষার প্রাণ, শব্দের প্রাণ, তারপর বাক্যে যে প্রাণটা থাকবে, সবকিছুকেই আমরা অর্থের সাথে তুলনা করে অর্থতত্ত্ব আর একটা আলোচনার বিষয় বের করেছিলাম, না? তারপর তোমাদের যে দেওয়া হয়েছিল পিডিএফ, সেখানে বোধহয় একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, আমি যেটা দেখলাম। আহ, এই প্রকৃতি প্রত্যয় সংশ্লিষ্ট কিছু কথা ওখানে ছিল, তাই না? ওই ব্যাপারটা একটু যদি আমরা কথা বলে যাই তাহলে ভালো হয়। ফিউচারে প্রকৃতি প্রত্যয় নিয়ে যখন কথা হবে, বা যদি সুযোগ না থাকে, তাতে তোমাদের সেটি কাজে লাগবে। আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলে যাবো। দেখো, যে আমরা সাধারণত শব্দকে ভেঙে সন্ধির মাধ্যমে পড়ি, একটা বিষয়। আর প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমেও পড়ি। আবার উপসর্গ শব্দের শুরুতে যুক্ত হয়। সন্ধিতে দুই দিকে অর্থবহ শব্দ থাকে। কখনো কখনো তার অর্থ অজ্ঞাতও থাকতে পারে, হয়তো বা আমরা খোঁজার চেষ্টাও না করি কখনো কখনো। আর প্রকৃতি প্রত্যয়ের দিকে যে প্রত্যয় থাকে, আমরা সেই অর্থের দিকে যেতে চাই না, কিন্তু সন্ধির নিয়মগুলো যদি জানা থাকে আর যদি মনে হয় যে এখানে সন্ধির নিয়ম প্রয়োগ করা হয়নি, তখন বোঝা যায় যে এখানে আসলে প্রকৃতি প্রত্যয়ের কারণ ঘটেছে। এই বিষয়টি কিন্তু মাথায় রাখা যায়। যেমন দেখো, তুমি যদি এই শব্দটিকে এইভাবে ভাব, চল যোগ অন্ত, তাহলে একে যদি আমরা এখন এক জায়গায় করি, তাহলে আসলে সন্ধির নিয়মে হওয়া উচিত ছিল কি? কেউ কি বলতে পারবে? দেখো তো, কি হতে পারতো? দেখো, চলান্ত হওয়ার কথা না? আমাকে কি শুনতে পাচ্ছ?
এটা কি স্যার অ যোগ অ ইকুয়াল টু আ এমনটা হ্যাঁ স্যার? হ্যাঁ, সন্ধির এই নিয়মটা কিন্তু এটি তো এখানে বলবৎ করা সম্ভব নয়, সম্ভব এরকম তো কোনো শব্দ হয় না, যার কারণে আমরা বুঝতে পারবো যে এই জায়গা থেকে ওই শব্দে যাওয়া যাবে না, অতএব এখানে সন্ধির কাজটা করছে না। খেয়াল করছো আমি কি করে তোমাকে এখানে সন্ধির থেকে মাইনাস করে, যে সন্ধিকে আউট করে তুমি এই দিকে আসতে পারো প্রকৃতি প্রত্যয়ের দিকে। এবার প্রকৃতি প্রত্যয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে, আমরা এই পদবাচ্যগুলো একটু জেনে নেব। একটা শব্দকে আমি দুটো অংশে ভেঙেছি, অর্থাৎ মৌলিক শব্দ যৌগিক শব্দের যে ব্যাপারটি, সেটি আমরা শব্দের শ্রেণী বিভাগের সময় আবার করব। এটা আসলে যৌগিক শব্দ, যেটা গঠিত হয়েছে বা সাধিত হয়েছে ভিন্নভাবে চল শব্দের সাথে অন্তর্যুক্ত হয়ে। এখন দেখো, এই যে আলাদা যে করতে পেরেছি, এই আলাদা করে এর একটা একটা নাম হয়েছে। এই নামগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, এবং আমরা নামগুলো যদি জেনে রাখি তাহলে উত্তরটাও দিতে পারি। খেয়াল করো, চল যেটা, এটা তো তুমি যদি তুই শব্দটির সাথে ব্যবহার করো, তুই যে শব্দটি, তাহলে তুমি যদি বলো তুই যা, তুই খা, তুই দে, তুই চল, খেয়াল করেছো একটা ক্রিয়াপদ কিন্তু তুমি ব্যবহার করছো যাতে আর কোনো কিছু জড়িত নেই, একেবারে আর তাতে ভাঙাও যাচ্ছে না, একেবারে ক্রিয়ার একদম মূল অংশ। তো যখনই ক্রিয়ার এরকম মূল অংশটা ব্যবহার করা হচ্ছে, তখন এর নামটা হচ্ছে ক্রিয়ামূল। আর ক্রিয়ামূলেরই আরেকটা নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, তার মানে শব্দকে ভেঙে আমরা যে মূল অংশে যেতে পারি সেটার নাম হচ্ছে আসলে প্রকৃতি। প্রকৃতি ভেঙে যে মূল অংশে যাব। এইবার শব্দ সাধারণভাবে দুই ভাগের হবে, একটা নাম শব্দ হতে পারে আর একটা ক্রিয়া শব্দ। তো নাম শব্দকে ভেঙে আমরা যাব এক জায়গায়, ক্রিয়া শব্দকে ভেঙে আরেক জায়গায় যাব, কিন্তু দুটোই কিন্তু প্রকৃতি। প্রকৃতি মানে কিন্তু প্রকৃত একটা অংশ, সেখান থেকে মূল জায়গায় আমরা গিয়েছি, তাই নামটা প্রকৃতি দিয়েছি। এখন দেখো, যেহেতু ক্রিয়ার মূল তাই নাম হয়েছে ক্রিয়া প্রকৃতি। এবার এর সাথে যে অংশটা যুক্ত হয় তার নাম হলো প্রত্যয়। তাহলে যুক্ত অংশকে বলা হয় প্রত্যয়। এখন এই প্রত্যয়টা যুক্ত হয়েছে কার সাথে? ক্রিয়া প্রকৃতির সাথে, তাই এর নাম হয়েছে কৃত প্রত্যয়। খেয়াল করো কানেকশনটা কিভাবে এসেছে, তাই ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়েছে তাই নাম হয়েছে কৃত প্রত্যয়। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কৃত প্রত্যয় কার সাথে যুক্ত হয়, তুমি অ্যান্সার দেবে ক্রিয়া প্রকৃতির সাথে, অথবা ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়, অ্যান্সার দিতে পারবা কৃত প্রত্যয়। কিন্তু ভাঙার পরে শব্দকে যে দুটো অংশ পাওয়া যাচ্ছে, এক পাশে প্রকৃতি আর এক পাশে প্রত্যয়, এটা কিন্তু নিশ্চিত থাকছে। এইবার দেখো, এই ক্রিয়া প্রকৃতি আর কৃত প্রত্যয় এই দুটো যুক্ত হয়ে এবার যে পদটি গঠিত হয়েছে, কি কি যুক্ত হয়েছে তাহলে? ক্রিয়া প্রকৃতি আর কৃত প্রত্যয়। ঠিক এখান থেকে এদের নামটা তৈরি হচ্ছে ওই কৃতকে মাথায় রেখে, কৃত যোগ অন্ত। বলো তো কি হবে এটা? কৃদন্ত। কৃদন্ত। আচ্ছা, সন্ধির কোন নিয়মটা এবার পড়েছে এটা কি বলতে পারবে কেউ? দেখো তো কি হচ্ছে, তুমি ঘটনাটা এখানে দেখো যে ঘটছে কি, সেখান থেকে একটা নিয়ম বলো। দেখো, ক্রি, দ, ত, এই যে যে একটা আমরা খণ্ডত লিখেছি, এই খণ্ডত মানে কি আসলে? হসন্ত ত না, তয় হস। দেখো তো, তয় হস যোগ অ কোথায় পরিণত হয়েছে তটা? দতে। দেখো, নিয়মটা এটি দাঁড়াচ্ছে যে বর্গের তৃতীয় ব্যঞ্জনের পরে যদি স্বরধ্বনি থাকে, সরি প্রথম ব্যঞ্জনে যদি স্বরধ্বনি থাকে,
প্রথম ব্যঞ্জনের পরে, তাহলে ওই প্রথম ব্যঞ্জনটা চলে যায় বর্গের তৃতীয় ব্যঞ্জনে। এখন এই যে বর্গ যেটা, এটি তোমাদের হয়তো ধারণার ভিতরে আগে থেকে যদি থাকে তাহলে মনে করতে পারবে, না হলে আমরা আজকে যে ধ্বনিতত্ত্ব পড়বো সেটা থেকে তুমি জানবে। এবং এখন তুমি এই সম্পর্কটা অনুভব করতে পেরেছো যে ওই বর্গ সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকলে ফিউচারে যে সন্ধির ওই আলোচনাটার সাথে আমি তাকে রিলেট করতে পারবো। কথাটা কি বোঝা গেছে? দেখো তো, তার মানে তুমি বাংলা ব্যাকরণের বা যেখানে হোক ব্যাকরণের যে টপিকটাই পড়বে ভাষার বিশ্লেষণে, তা কিন্তু আসলে কানেক্টেড, সম্পর্কিত, পর পর পূর্বাপর, হুম, এর সাথে। তোমাকে একটু মাথায় রাখতে হবে এটা, হ্যাঁ। তাহলে এবার দেখো যে এই যে যে চলন্ত যে পদটি গঠিত হয়েছে, যেহেতু ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় যুক্ত হয়েছে, তাই ওর নাম হয়েছে কৃদন্ত পদ। আমরা ওখানে নামটা নিলাম কৃদন্ত পদ। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কৃদন্ত পদকে ভাঙলে কি কি পাওয়া যায়, তুমি কি বলতে পারবে না? কৃত প্রত্যয় আর ক্রিয়া প্রকৃতি, অর্থাৎ ক্রিয়া প্রকৃতি আর প্রত্যয় গেল এটা। এইসবের বাইরে এসে যদি তোমাকে একটা কমন প্রশ্ন করা হয় যে শব্দকে ভাঙলে কোন দুটি অংশ পাওয়া যাবে, তাহলে সেটা প্রথমত প্রকৃতি প্রত্যয়। আর প্রকৃতিটার নাম আবার দুই পার্টে যাচ্ছে, একটা ক্রিয়াবাচক শব্দ সেখান থেকে ক্রিয়া প্রকৃতি, একটা নাম শব্দ সেখান থেকে নাম প্রকৃতি। আবার ক্রিয়াবাচক শব্দের সাথে একটা প্রত্যয় যুক্ত হচ্ছে অন্ত, সেটার নাম কি? সেটার নাম কৃত প্রত্যয়। ঠিক একইভাবে আমরা এবার দেখবো যে দেখো এবার কি শৈশব শব্দটিকে কি তোমার কাছে ক্রিয়া মনে হচ্ছে? না, এটা না দ্বারা স্যার। কিন্তু কোনো ক্রিয়া বোঝার সুযোগ নেই, তেমন একটা নাম শব্দ। আর নাম শব্দ বলেই এবার একে আলাদা করে যে ক্ষুদ্র অংশে আমরা পৌঁছাতে পেরেছি, সেটা নিশ্চিত রূপে একটা প্রকৃতি। কিন্তু এবার কোন প্রকৃতি নাম হবে তার? নিশ্চিত রূপে ক্রিয়া প্রকৃতি না, কারণ ক্রিয়া থেকে তো এবার আসেনি, তাই তো? তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো? জি স্যার। স্যার শুনে যাচ্ছে। জি স্যার। বলো। তদ্ধিত মানে শোনা প্রত্যয়। যাচ্ছে আর কি, শোনা যাচ্ছে, হ্যাঁ। নাম প্রকৃতি স্যার। এবার নামটা হবে নাম প্রকৃতি। আর নাম প্রকৃতির সাথে এবার যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, আগেরটা ছিল কৃত প্রত্যয়, এবারটা তুমি যদি সেখান থেকে নিজে নাম তৈরি করে বলো তাহলে তার নাম আসে নাম প্রত্যয়। যে স্যার নাম প্রকৃতির সাথে তো নাম প্রত্যয় যুক্ত হচ্ছে, কিন্তু নাম প্রত্যয় শব্দটি আমাদের বাংলা ব্যাকরণে ব্যবহার্য নয়, তখন এর নাম হয়েছে তদ্ধিত প্রত্যয়। হুম, তদ্ধিত প্রত্যয়। এখন দুটো প্রত্যয় দেখো দুই দিকে যুক্ত হচ্ছে, তুমি ব্যাপারটা মনে রাখতে হবে কিন্তু, না? যে ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে তদ্ধিত প্রত্যয়। এখন ওদিকে কৃত প্রত্যয়ের মাধ্যমে যে পদটি গঠিত হয়েছিল সেটার নাম ছিল কৃদন্ত পদ, না? জি স্যার। এইবার তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে যে পদটি গঠিত হবে তার নাম কি হতে পারে? তুমি মোটামুটি শুনেছো এরকম কোন শব্দ এর সাথে কানেক্ট করে আনতে পারো কিনা দেখো তো। কৃদন্ত পদ, কৃত যোগ তদ্ধিতান্ত। অন্ত। এবার পদটির নাম হবে তদ্ধিতান্ত পদ। ঠিক আছে। এখন তদ্ধিতান্ত পদকে আলাদা করলে বা ভাঙলে যে পদটি পাওয়া যায় সেটার নাম কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে নাম প্রকৃতি আর তদ্ধিত প্রত্যয়, না? এই এই যে যে জায়গাগুলো আমরা এবার একটু নতুন জিনিস দেখবো এখান থেকেই, যদিও সেই শব্দটি তোমাদের জানা আছে, কিন্তু আমি একটু রিলেট করে দিচ্ছি। দেখো, তুমি নিশ্চিত রূপে জেনেছো যে শিশু হচ্ছে নাম প্রকৃতি এবং এর সাথে কোনো বিভক্তি বা কিছু যুক্ত নেই, ঠিক যেমন ভাবে চল ও সেরকম ছিল, যার সাথে কোনো বিভক্তি যুক্ত ছিল না। ঠিক, এটি বিভক্তির নাম শব্দ, এটি নামের ভুল বা এর আরেকটা নাম আছে প্রাতিপদিক। শব্দটি সঠিক বানানের জন্য গুরুত্বপূর্ণ এবং এইটার জন্য গুরুত্বপূর্ণ।
এই যে যে প্রশ্নটা, যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বা নাম শব্দের মূলকে কি বলে? প্রাতিপদিক। ঠিক একইভাবে প্রশ্নটা ক্রিয়ার শব্দের মূলের জন্য আসবে, তখন তার নাম আছে ক্রিয়ামূল, আমরা বলেছিলাম। তার আরেকটা নাম তৈরি হবে, সেটি হচ্ছে, বলতে পারবা কেউ? নামের মূল হচ্ছে প্রাতিপদিক, আর ক্রিয়ার মূলের নাম হচ্ছে, ক্রিয়ামূল তো ধাতু। বললাম, ধাতু। গুড। ক্রিয়ার মূলের নাম হচ্ছে ধাতু। তাহলে আমরা এই দুটো বিষয় পড়তে যেয়ে কিন্তু এত তথ্যের অবতারণা করেছি, আমরা যদি এটা মনে রাখতে না পারি তাহলে আমাদের ফিউচারে প্রকৃতি প্রত্যয়ের যে অংশটা আমরা পড়তে যাবে, এই মৌলিক আলোচনাটা কিন্তু সেখানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর এই পদবাচ্যের আলোচনাটা কি আমাদের শীটে আছে? এর যে প্রশ্ন সেটি আছে, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো সবই প্রশ্ন আকারে লেখা আছে, তুমি এখনই দেখতে পাবে। এই যে সাধিত শব্দ কি, এখানে সবই ওই প্রশ্নগুলো লেখা আছে, বুঝছো? তার কত পেজ? কত পেজ মানে? তুমি ব্যাকরণের প্রশ্নটা, আলোচ্য আলোচ্য বিষয় হ্যাঁ, এইখানে? এখানে এই যে 30, 32, 31 নম্বর এই যে যে প্রশ্নগুলো আছে, আচ্ছা এই স্যার। বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। আমি যে কথাগুলো বলেছি সব এখানে প্রশ্ন আকারে লেখা এবং উত্তর লেখা। আমার কথাগুলো যদি বোঝা যায় তাহলেও মনে থাকবে, না হলে ওই প্রশ্নগুলো পড়ে তুমি মুখস্থ করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই এখানে। এইখানে আর কি এই একটা মূল। হলো আপনি মানে উদাহরণ সহ বুঝেছেন তো একটু বুঝতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, ওখানে এই কথাগুলোই প্রশ্ন আকারে লেখা আছে সব। ঠিক আছে? আর এখানে আমি বিশ্লেষণটা করেছি একটাকে দেখিয়ে, প্রশ্ন ধরে ধরে এগোনো যেত, সেটি পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ হতে পারত। এইবার আমরা ওই জায়গাটা বাদ দিয়ে ওখানে আহ, আরেকটা বিষয় ছিল, সেটা অবশ্য এই আলোচনায় আমি আলোচনা করি কিন্তু সেটি প্রশ্ন আকারে লেখা নেই, একটু বলে যাই। দেখো, আরেকটা বিষয় ছিল, সেটি হলো যে এই যে একটা অ দেখেছো, যে শিশু যোগ অ, কিন্তু এটা মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ণ। এই যে যে যুক্ত ব্যঞ্জনটা না, এটাকে আলাদা করলে কি কি পাওয়া যায়? মূর্ধন্য ষ এবং কি ইয়, বলো? মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ এবং ইয় না, কিন্তু মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ষ। মূর্ধন্য ণ। এটাকে ইয়র মতো এবারে থাকলেও খুব সাবধান, কিন্তু ভুল যেন না পাই। আচ্ছা, কেবল এটি নয়, এর সাথে আরো একটা কি আছে কও তো? অ ও আছে। কারণ তুমি এই যুক্ত ব্যঞ্জনকে, ধরো ওই যে আমি কৃষ্ণ বলছি, যে কৃষ্ণ, দেখো শেষে একটা ও এসেছে না? কৃষ্ণ, হ্যাঁ স্যার। উচ্চারণের শেষে একটা ও এসেছে, কিন্তু জি কৃষ্ণ স্যার। বানানে, বলো? হ্যাঁ, এসেছে আর কি, তাই বলতে চাচ্ছো, তাই তো? জি। হ্যাঁ, দেখো এই যে যে লিখলাম, এখানে শেষে আমি একটা ও এনেছি উচ্চারণে, কিন্তু এখানে কি ওটা আছে? নেই। তাহলে এর সাথে আসলে আছে কি? অ। সেই অ এর উচ্চারণটা ও হয়েছে। তোমাদের ভিতরে কি কেউ আছো, এই অ এর উচ্চারণ যদি ও হয়, একে কি উচ্চারণ বলা হয়? আমরা সংগৃহীত। ধ্বনিতত্ত্বে সংগৃহীত তার না? বদ্ধাক্ষর মুক্তাক্ষর না এগুলা না, কি? এইগুলো আছে এখানে, মুক্ত উচ্চারিত হচ্ছে, মুক্তাক্ষর আছে, কিন্তু আমরা বলেছি যে এই অটা এখানে একটা মিশ্রিত অ আছে, কৃষ্ণ, কৃষ্ণ কিন্তু আসলে নয়ের সাথে ও আছে, তাই বলছি যে ওই অটা আসলে আমাদের হয়ে যাবে। মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ণ একদম বাদ হয়ে গেছে। দেখো এই যে শিশু থেকে অযুক্ত হয়ে যে শৈশব হলো, কিভাবে আসলে, কিভাবে এটা হতে পারে? তাই না? বিরাট প্রশ্ন কিন্তু। গুরু যোগ কৃষ্ণ, দেখো, গুরু যোগ মূর্ধন্য ষ মূর্ধন্য ণ, কিন্তু এখান থেকে আমরা নেব আসলে কাকে? অকে। মূর্ধন্য ষ মূর্ধন্য ণ লোপ হয়ে যাবে, উঠে যাবে। এই যে যে চলে যাওয়া, উঠে যাওয়া বা লোপ হয়ে যাওয়া,
এই অংশকে বলা হয় ইথ। এই কথা কি তোমাদের আগের দিন বলেছিলাম না? না কোথায় স্যার, এটা? না স্যার, হ্যাঁ, আমাদের বলা হয়নি। না বলা হয়েছে, আমি ব্যাকরণের আলোচনা করার সময় বলেছি। অনড় প্রত্যয় থেকে ট উঠে গেলে ইথ হচ্ছে, সেটা বলা হয়েছে, আমার এখনই মনে পড়লো। আমি যে ব্যাকরণ শব্দের বিশ্লেষণ করেছিলাম মনে আছে? জি স্যার। তখন আমি তোমাদের ইতের কথা বলেছিলাম যে দেখো ব্যাকরণ অট হচ্ছে না, ব্যাকরণ হচ্ছে। ওই যে টটা লোপ হয়ে যাচ্ছে, এখানেও সেই বিষয়টি হয়েছে। মূর্ধন্য এবং মূর্ধন্য লোপ হবে, একে বলা হয় ঈদ। এ প্রশ্ন ওখানে বলেছিলাম যে ঈদ কোন অংশে ঘটে সেটা একটু তোমরা বুঝে নাও। কোন অংশে ঘটে ঈদ? প্রত্যয়ে ঘটে। আমি সাথে সাথে তোমাদের ওই সময় বৃদ্ধির কথাও বলেছিলাম, খেয়াল করো, চিন যোগ চেনা আর চিন যোগ জৈনিক, এমন উদাহরণ দিয়ে বলেছিলাম না? তোমরা ওই লেকচারের যে ইটা শীটটা, ওখানে কিন্তু মুখের সকল কথা থাকে না। আমি এই জন্য আগে পরে সকল সময় বলার চেষ্টা করেছি যে কেবল শীট পড়ে কিন্তু খুব লাভবান হওয়া কঠিন, কিন্তু ওই শীটের সাথে রিলেট করে যে আলোচনা আমরা করি, সেই আলোচনাটার মাধ্যমে তুমি আরো বেশি লাভবান হতে পারো। দেখো কি কারণে শীটা সই হয়ে গেছে, এই কথা কি এখন তোমাদের মনে আছে? রস্বীকারটা ঐকার হয়ে গেছে। দেখো তো, চিনটা চই হয়েছিল নাকি? চিন যোগ ইক, তোমরা নিজেরাই বলেছিলে চৈনিক, মনে আছে কিন্তু আমার। তখন বলছিলাম যে দেখো, দীর্ঘিকারটা যে বা রস্বীকারটা যে ওই হচ্ছে, এটা বৃদ্ধি হচ্ছে। কিন্তু রস্বীকারটা যদি এ হয়, যেমন চিন যোগ এবার কি চৈনা বলতে পারবা? জি না। চেনা। দেখো এবার রস্বীকার দীর্ঘিকারটা এ হচ্ছে, আর এখানে রস্বীকার দীর্ঘিকারটা ওই হয়েছে। এই যে যে ওই হওয়া আর এ হওয়া, যখন এ হচ্ছে ছোটটা হচ্ছে, যখন ওই হচ্ছে বড়টা হচ্ছে, তাই এ কে বলা হয়েছে এই ক্ষেত্রে গুণ হওয়া, আর ওই কে বলা হয়েছে বৃদ্ধি হওয়া। এখন কথা হচ্ছে, গুরু যোগ এষ্ণ বা শিশু যোগ সই কেন হয়? গুরু থেকে গৌ কেন হয়? গুরু যোগ এষ্ণ থেকে কি হয় কত? গৌরব। দেখো ব চলে আসছে, খেয়াল করছো কিভাবে এই বটা আসতে পারে? কারোর মাথায় কি এই কাজ করে দেখো তো। এইগুলো কিন্তু বিশ্লেষণ লিখে দিয়ে কিন্তু বোঝানো ডিফিকাল্ট। দেখো, শিশু, রস্যু আছে না? রস্যু আছে না? আচ্ছা, স্বাগত জি সন্ধি বিচ্ছেদ, স্বাগত সন্ধি বিচ্ছেদ করো তো কি হবে? এটা নাম সুযোগ সুযোগ আগত। দেখো সুতে রস্যু আছে আর পরে আছে। এখন এই রস্যু আর উভয় মিলে কি হয়? স্বাগত। হ্যাঁ, স্বাগত হয়, কিন্তু রস্যুকার আর উভয় মিলে কি হতে পারে? দেখো তো বফলা হয়েছে নাকি? জি স্যার। রস্যু আর উভয় মিলে বফলা হয়েছে না? এখন দেখো, এই রস্যু আর এই উভয় মিলেও মূলত বফলা হয়। তখন শব্দটা হয় আসলে তালব্য ষয় ঐকার আর তালব্য ষয় ব। কারণ ওই এর কারণে রস্বীকারটা ওই শস্য হয়। এখন শস্য শব্দ তো আর ভালো শব্দ নয়, এটা তো ব্যবহার্য না। তখন ওই বকে আর কি করেনি বলতো, একসাথে রাখেনি। তখন ওটা হয়ে গেছে শৈশ আর ব। কোন ভাবে এসেছে দেখো তো, ধরতে পারছো কিনা? ঠিক গুরুতেও তাই, মূলত হয় গৌর, গয় ঔকার আর রয় কি বফলা। কিন্তু এই বফলা না হইয়া তখন হয়ে যাচ্ছে কি কত, গৌ রব। সিস্টেম কি বুঝতে পারলে কিনা দেখো তো, কোন ভাবে আসছে শব্দ খেয়াল করেছো? প্রকৃতি প্রত্যয়ের কোন জায়গা তোমাদের নিয়ে যাওয়া হলো, তা যে সন্ধির মাধ্যমে এই মানে সাধিত হচ্ছে। গুরু প্লাস ও এটা কি গৌরব হবে? হ্যাঁ, গুরু প্লাস কৃষ্ণ গৌরব।
আর শিশু যোগ অ শৈশব। আচ্ছা, মনোযোগ অন্তর কি হবে বলো তো? পারবা বলতে? মন্তব্য। মনোযোগ অন্তর। ও তো কি হবে? মতান্তর নাকি মনন্তর। স্যার? শব্দটি মনন্তর মুখে বলছো, কিন্তু এর উচ্চারণটা এরকম হবে না। উচ্চারণ হবে মন্বন্তর। এখন হয় ব হয়েছে না, তাহলে হয়তো এই দেখো রস্যুর পরে ও আছে, তাই ব বলা হয়েছে। এখন তুমি যদি ভাবো যে স্যার গৌরবের মতো এর মনবন্তর করবো, তাহলে কিন্তু ওটি ভালো হবে। শব্দের একটা শ্রুতি মাধুর্য থাকতে হয়, ব্যবহার্য যে বিষয়টি সেটি থাকতে হচ্ছে তার ভিতরে। এই, তাহলে আমরা প্রকৃতি প্রত্যয়, গুণ বৃদ্ধি, ঈদ, এগুলো জেনে ফেললাম। বলা যায় যে একটা গুরুত্বপূর্ণ পদবাচ্যের কথা যেটি বলেছিলাম, এই পদবাচ্যগুলো তোমরা ওখানে লিখিতভাবে তাহলে পাবে। স্যার এই যে স্বাগত আমরা যেভাবে লিখলাম সেভাবে তো স্যার শৈশব লিখলাম না, মানে নিয়মটা তাহলে মানলাম না আমরা এখানে। নিয়মটা মানলাম না কেন? আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে এই যে ব ফলাটা এখানে এসেছে, বটা এসেছে, জি স্যার। তার আসার কারণ সন্ধির ওই নিয়মটা, যে রস্যু বা দীর্ঘর পরে রস্যু বা দীর্ঘ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে উভয়ে মিলে ব ফলা হয়। ব ফলা যখন ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে তখন তার উচ্চারণ থাকে না, কিন্তু যখন আলাদা করে দেখানো হয়েছে তখন শস্য উচ্চারণ না করে তাকে শৈশব বলেছি। এখন আমরা ব্যাকরণে ওই সন্ধির ওই জায়গাটি আনতে পারছি না, ওটা এনে তোমাকে দেখালাম যে দেখো ব ফলাটা আসে কেন, এই বটা আসছে কেন। শিশু যোগ অ, এখানে তো বয়ের কোনো জায়গাই নেই। গুরু যোগ অ, বলে তার ব আসে কোত্থেকে বলো, এই প্রশ্নটা থাকে না? জি স্যার। বলছি ওই বটা সন্ধির মাধ্যমে তৈরি হয়ে এখানে এসে আলাদা হয়েছে। এর অর্থ সন্ধির মাধ্যমে তৈরি হওয়া সকল শব্দেই বকে আলাদা করবে তা নয়। কথা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা। চলো আমরা এবার ধ্বনি তত্ত্বের আলোচনায় যাব। যে মৌলিক ধ্বনি পাওয়া যাচ্ছে, বাক প্রবাহকে বিশ্লেষণ করলে তোমরা স্বরধ্বনির সংজ্ঞা জানো না? আমরা উম ধ্বনি এবং বর্ণের সংজ্ঞা আগের ক্লাসে গুরুত্বপূর্ণ করে এবং একেবারে আহ, বিশ্লেষণের মাধ্যমে সেটিকে আমরা শিখেছিলাম। আজকে আমরা দেখব এই ধ্বনি বা বর্ণের ভিতরে কি কি আছে, যে বর্ণের প্রকারভেদ গুলো আছে সেগুলো, বা ধ্বনির প্রকারভেদ। আচ্ছা, আমাদের বর্ণমালা কয়টি বুঝতে পারবে? 50টি স্যার। 50টি। 52টি স্যার। 50টা বর্ণমালা আমাদের? ওকে। বর্ণমালা মালা, স্যার একটা। মালা তো স্যার সেদিন একটা। বলেছিলেন বান। হ্যাঁ, সেদিন বলেছিলাম, কিন্তু সেদিনের প্রশ্নটা ভিন্ন রকম ছিল। আমি আজকে জিজ্ঞেস করেছি বর্ণমালা কয়টি, আজকে তো বর্ণ কয়টি স্যার জিজ্ঞেস করেছি। একটি। মালা তো একটা। ওই একটি এক হয়েছে। মালায় 50 বলো আর 52 বলো, ফুলের মতো সবাই গেঁথে আছে, তাই না? 50 আর 52 যাই, এই জন্য বর্ণমালা আসলে একটি। এই প্রশ্নটা এখানে জুড়ে দেবো তা আমার সবসময় খেয়াল থাকে না। বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে এ পর্যন্তই আছি। তাহলে 7 নম্বর প্রশ্নটা দেখো, বাকিগুলো তোমরা পড়ে নিয়েছো। 7 নম্বর প্রশ্নটা একটু আমাদের আলোচনার ব্যাপার কি আছে। বলার চেষ্টা করো কি হতে পারে। ব্যঞ্জন ধ্বনি কোন স্বরধ্বনি সহযোগে উচ্চারিত হয়? অ। একেবারে একেবারে ছোটবেলার প্রশ্ন কিন্তু, যে অ আমরা না স্যার, জানি। অ। হ্যাঁ, অ। অ হচ্ছে এমন একটা স্বরধ্বনি যেটা প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে মিশে থাকে। এই আলোচনা আমরা করেছিলাম কিন্তু আগের ক্লাসে। এই কারণে অ এর একটা নামও আছে, বুঝতে পারবা?
এই কারণে অ কে বলা হয় নীলিন বর্ণ, অর্থাৎ এর কোনো কার চিহ্ন নেই। এটা ব্যঞ্জনের সাথে উচ্চারণে মিশে থাকে, বর্ণ আকারে নয়, ধ্বনি আকারে, তাই না? তাহলে ধ্বনি আর বর্ণের পার্থক্য কোন জায়গায় আছে? একজন বলো তো, ধ্বনি আর বর্ণের পার্থক্য কোথায় আছে? তার কি আছে? বর্ণের লিখিত ধ্বনির লিখিত রূপ বর্ণ। বর্ণ, সাংকেতিক চিহ্ন, লিখিত রূপ, না প্রতীক, এইসব কথাবার্তা জি। বলছি। অর্থাৎ ধ্বনি যখন রূপ গ্রহণ করে তখনই সেটি হয় বর্ণ। স্যার ও কি মিলিয়ন বর্ণ? অ হচ্ছে নীলিন বর্ণ, কারণ ও ব্যঞ্জনের সাথে মিশে থাকে, লীন হয়ে থাকে। এই কারণে বোধহয় ওর সাথে নি শব্দটি যুক্ত হয়ে নীলিন হয়েছে। কিন্তু নীলিনের আর আলাদা আসলে ওই অর্থে আমি ব্যাখ্যাটা দিতে পারছি না, বুঝছো? আমরা নীলিনে পর্যন্তই রাখছি। কি বলো? শব্দটা একটু লিখে দিবেন স্যার, ও নীলিন। নীলিন, এটা লেখা আছে, শীটে লেখা আছে, ওইদিকে তোমরা পাবে। নয় রশ্মি, লয় দীর্ঘী, দন্তন্য ন, এরকম অকে নীলিন বর্ণ বলা হয়, আমরা পাবো, এটা লেখার ভিতরে থাকবে। এইবার আমরা দেখি বর্ণমালার বর্ণ যে সমষ্টি আছে সেটি 50টি, স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। প্রচলিত যে কথা আছে সেটিকে আসলে আমাদের মেনে যেতে হবে। আমরা আলোচনার জন্য এমনি কথা ভিন্ন নিয়ে আসতে পারি না সময়, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। ধরো আমি যে 52টির কথা বলেছিলাম সেটি অন্য একটি আলোচনা, যে আমরা ব কে কেন বাদ দিলাম, আর লি কেও তো রাখলে চলতো, এই আলোচনার মাধ্যমে আমরা 52 গিয়েছিলাম। কিন্তু আমরা যদি ব্যঞ্জন বর্ণ বা আমাদের বর্ণমালায় বর্ণ সমষ্টি কয়টি, স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি, এখানে এই আলোচনায় আমরা এই উত্তরগুলোকেই আসলে রাখবো। এইবার তুমি এখান থেকে আসলে লেখার ধরনটার উপর নির্ভর করেও তুমি বলতে পারো যে, যে প্রশ্নগুলো করা হচ্ছে, দেখো যে মাত্রাহীন, মাত্রাহীন শুধু লেখার কারণে আসলে বোঝাচ্ছি আমি মাত্রাহীন স্বর এবং মাত্রাহীন ব্যঞ্জন। কথা কি বুঝতে পেরেছো? এটা মাত্রাহীন স্বর এবং ব্যঞ্জন উভয় মিলেই শুধু মাত্রাহীন বর্ণ 10টি আছে। তার ভিতরে স্বর আছে 4টির আর ব্যঞ্জন আছে 6টি। এই টোটাল 10টি কোনো কি নাই, মাত্রা নাই, অর্থাৎ উপরে এটা মাত্রাহীন। এখন প্রশ্ন কিন্তু হয়, প্রশ্ন হওয়ার পরে তোমাকে একটু উত্তর দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে এটা কি মাত্রাহীন স্বর বললো না মাত্রাহীন ব্যঞ্জন বললো, না উভয়টা মিলিয়ে শুধু মাত্রাহীন বর্ণ বলেছে। 3 ধাপে প্রশ্ন হতে পারে। উত্তর দেওয়ার ধরন হচ্ছে, তোমার যদি মনে হয় যে স্যার আমি তো লিখবো সব একবার লিখে তারপর যা প্রশ্ন চাইবেন সেখান থেকে আমি অ্যান্সার দেবো, ওকে ভালো কথা। কিন্তু পরীক্ষার হলে তোমার এত সময় কোথায় প্রশ্নে লিখে, আর ওই সময় লেখাটার ধরনটা তোমার উল্টে গেছে কিনা, তুমি আরেকটাই মাত্রা দিয়েছো কিনা, তার একটা বিষয় থাকে। তবে লিখতে স্যার পারলে মাত্রা, হ্যাঁ। স্যার মাত্রাহীন এবং মাত্রাযুক্ত বিষয়টা বুঝলাম না। মানে আমরা যে বর্ণটা লিখি, যেমন দেখো আমরা যদি ক লিখি, তাহলে এই যে একটা কতে একটা মাত্রা রাখছি না উপরে, জি স্যার। একে বলা হয়েছে মাত্রাহীন বা মাত্রা ছাড়া। দেখো কি হলো, মানে কি হচ্ছে এটা, একে বলা হচ্ছে মাত্রাহীন বা মাত্রা ছাড়া। এখন কি বোঝা গেল? জি স্যার। যেমন তুমি যখন খ লিখবে, বলো খতে কি হবে, খতে কি তুমি, অর্ধমাত্রা। খতে কি লিখে তুমি এরকম লিখে এরকম দিতে পারবে না না। স্যার। এই কারণে বলা হয়েছে যে শোনো, ক্ষয়ে পুরো মাত্রা নাই এটুকু, অতএব এটার নাম হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। এইভাবে আর কি ব্যাপারটি তৈরি হচ্ছে। আর তুমি যদি ওই যে এ লেখো, এইটা লিখে যদি তুমি মাত্রা দিয়ে ফেলো তাহলে কিন্তু আর এ হবে না, তাহলে হচ্ছে তয় র ফলা। এখন তুমি যদি এইভাবে লেখো যে ঠিক আছে আমরা সব ছাত্রলীগের কর্মীরা, তাহলে কি এটা হবে ছাত্রলীগ? দেখো তো হবে না কিন্তু। হবে না। তার মানে আমাদের এই মাত্রা ছাড়াও হওয়ার সুযোগ নাই,
মাত্রা বেশি হওয়ারও সুযোগ নাই। মাত্রাটাকে তোমার পরিমিতি বোধ রেখে ব্যবহার করতে হবে, আর তার উপর ভর করেই আমাদের এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। ঠিক আছে? মাত্রাহীন বর্ণ, তার স্বরের ভিতরে আছে আহ এই কি বলে, স্বরের ভিতরে 4টি, আর ব্যঞ্জনের ভিতরে কয়টা? আহ, 6টা। ও, ইও, এই দেখো কি কি আছে, খণ্ডত, চন্দ্রবিন্দু, বিসর্গ, এগুলো আছে না? এবার অর্ধমাত্রা, ওই যে খ যেভাবে লিখেছ, তাহলে অর্ধমাত্রার 8টি, আর তার ভিতরে 1টি আছে স্বরধ্বনিতে, 7টি আছে ব্যঞ্জন ধ্বনিতে। এখন তুমি যদি মনে করো যে এই 7টা আমি স্যার লিখে ওখান থেকে বের করে বলে দেবো, তাহলে কিন্তু একটু সময়ও লাগবে, একটু অনিশ্চয়তাও রয়ে যাবে, নাকি বলো? অনিশ্চয়তা রয়ে যাবে না? যে জি আরে স্যার। আর আছে নাকি, কোনোটা লেখা ঠিক মতো হলো কি না, তাহলে তো কাজ হচ্ছে না। তাহলে ওই যেটুক সময় ধরে উত্তর বিচার করার জন্য তুমি সময়টা নষ্ট করলে, সব সময় কালি কালি গেল। তাহলে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এবং সহজে আনসার দেওয়ার জন্য মুখস্থ যদি রাখা যায়, সবচেয়ে ভালো হয় যে খগনথ ধপস। এটা অ্যালফাবেটিক্যালি বা বর্ণানুক্রমিক ভাবে খগনথ ধপস, এগুলো কি সব? মাত্রা, অর্ধমাত্রার ব্যঞ্জন ধ্বনি শব্দ। দেখো কি সুন্দর করে লেখা আছে সবগুলো, যে সবগুলো ব্যঞ্জনের এই দিকে অর্ধমাত্রা আছে, উপর দিয়ে পুরোপুরি মাত্রা নেই। আর এই তো একটা। এইবার পূর্ণমাত্রার যেটা আছে, তাহলে যেহেতু 18টা চলে গেছে মাত্রাহীন আর অর্ধমাত্রায়, হুম, তাহলে পূর্ণমাত্রার 32টি আছে। এবার 32টির ভিতরে দেখো স্বর আছে 6টা, তাই না? স্বর 6টা, আর ব্যঞ্জন বাকি যে 26টা আছে সেটা, 26 আর 6 32। তাহলে আমরা আলাদা করে ফেললাম। যদি মুখস্থ না রাখতে পারো তাহলে একটু ঝামেলার কাজ হয়ে যাবে, কারণ পরীক্ষার ওটা বের করে লেখা একটু কঠিন। পরীক্ষার হলে ভালো করার জন্য এগুলো মুখস্থ রাখার আর কোনো বিকল্প নেই। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন যদি তুমি ভাবো যে স্যার ওই 26টা অত মুখস্থ রাখবো, অথচ দরকার নেই তো। তুমি যদি 7টাকে অর্ধমাত্রায় ব্যঞ্জন ধ্বনি ধরো, তাহলে, আর মাত্রাহীন যদি 6টা নাও, তাহলে দেখো 3/1 অর্ধমাত্রার মাত্রাহীনে চলে যাচ্ছে, 26টা 3/2। এই 26টি তো তোমার মুখস্থ রাখার দরকার নেই। তুমি ওই উপরের 12টা, 6টা আর 7টা 13টা যদি মুখস্থ রাখো, তাহলে সহজে হয়ে যাচ্ছে না? সহজ হয়ে যাচ্ছে, কারণ তোমাকে যে টাইপের প্রশ্ন করা হোক, তোমার 13টা সম্পর্কে তো ধারণা পরিচ্ছন্ন, তাই না? তোমাকে যে সম্পর্কেই প্রশ্ন করা হোক, ওই যে এরা তো মোট 11টা স্বরধ্বনি, দেখো একটু তাকিয়ে পড়লেই তুমি প্রশ্নের ধরনে এদের সবকিছুকে বলতে পারবে যে এটা 1, এটি 6, এটি 4। এই, তাহলে বোঝা যাচ্ছে যে কেবল বুঝে পড়াশোনাটাই কাজের নয়, বোঝার পরে মুখস্থ রেখে পড়াশোনাটা বেশি কেজো। তোমাদের কাছে কি এটা মনে হলো যে শুদ্ধ কথা? মুখস্থ ছাড়া ভালো পড়ার পরীক্ষায় অন্তত সুযোগ নেই কিন্তু। সৃজনশীলে যেটি হয় সেটি হলো ওই একটু সাদৃশ্য বৈসাদৃশ্য বের করা, গল্প টল্প দেওয়া থাকে, অনুধাবন দেওয়া থাকে, কিন্তু চাকরির পরীক্ষায় ওই সৃজনশীলের ওই মানসিকতা মাথায় নিয়ে গেলে কিন্তু পারা যাবে না। বুঝছো? এখানে তোমার কাজ হচ্ছে একই সাথে বোঝা এবং মুখস্থ রাখা। সেটি যখন তুমি পরিচ্ছন্নভাবে রাখতে পারবে, তখন তোমার যে অর্ধেক পড়া হয়নি সে অর্ধেককেও মনে হবে যে এটা আমার পড়া হয়েছে। ধরো
তুমি পূর্ণমাত্রার গুলো কোনোদিনই পড়লে না, অর্ধমাত্রার এবং মাত্রাহীন তুমি পড়লে, মুখস্থও রাখলে। পূর্ণমাত্রা যারা আছে এদের কি খুঁজে বের করতে তোমার আর কোনো সমস্যা হবে? কারণ তুমি যদি দুই ধরনের এটা পরিচ্ছন্ন ভাবে জানো, কথাটা কি বোঝা যাচ্ছে? দেখো তো, হ্যাঁ তাহলে স্যার। বাকি এদিকে 26টা আছে, ওদিকে যা আছে তো কোনো ব্যাপার না, তুমি বের করে ফেলতে পারবে। এই গেল পরীক্ষা পাশের একটা ভালো করার সুযোগের কথা বা ধরনের কথা। এবার হচ্ছে যে তোমাকে তো এগুলো লেখাটাও একটু পরিচ্ছন্নভাবে জানা দরকার। ঠিক সেই সুবাদে তুমি এগুলোকে ভালো করে লেখাটাও শিখবে, যাতে করে তুমি খুব তাড়াতাড়ি এবং আত্মবিশ্বাসের সাথেও তোমার মুখস্থ যে জিনিসটি আছে তাকে আরো স্থির করতে পারবে। এর ভিতরে আমি বলছি যে খগন অথ ধপস এটা গুরুত্বপূর্ণ, এটা একটু মুখস্থ রাখবে। এভাবে লেখা তো আছেই, খগন অথ ধপস, অর্ধ মাত্রার ব্যঞ্জন এগুলো। এই গেল আমাদের ব্যঞ্জন বর্ণের আকৃতিগত কথাবার্তা। হুম, যা কইলাম তা এখানে প্রশ্ন আকারে লেখা আছে। এইবার আমরা 20 নম্বর প্রশ্নটা দেখব। দেখো তো, আচ্ছা, আমার কি একটু ঘুমে পেয়ে বসলো নাকি আমি তো বুঝলাম না। কারণটাই, তোমরা কেউ কিছু বলো তো, দু এক কথা দেখি। আমি চোখ তো টেনে রাখতে পারছি না। স্যার চা খান। আমি যে কতদিন চা খাই না, বুঝতে পারছি। আর ব্ল্যাক কফি খান তাহলে স্যার, খানার ক্লাস নেই। এতে আমার কিছু হয় না। হুম, স্যার তাহলে স্যার 5 মিনিট ঘুমাই নেন। এখন এতে আমার কিছু হয় না। আমি ভেবেছিলাম যে আজকে ক্লাস কি বলবো নাকি নাজমুল রে, তাহলে কারণ স্যার সারাদিন। এক্সারসাইজ করে স্যার ক্লাস নিতে আসতে হয়, তাহলে তরতাজা থাকবে। শোনো আমি কি বলি, আমি প্রথম যেভাবে বসেছিলাম তাতে আমাকে দেখে তোমাদের মনে হয়েছে আরে বাবা এ তো চির যৌবন লোক একজন বসছে না। আর জি। এখন এই যে তোমাদের সাথে চোখ বুজে কথা বলতে বলতে, মানে মোবাইল কম্পিউটারের সামনে তো আসলে চোখ ধরে রেখে কথা বলাটা একটু কঠিন। এখন স্যার হতে আমাকে, পারে স্যার, এই যে গরম অনেক কমে গেছে তো, এখন তো একটু ওয়েদার ঠান্ডা। হ্যাঁ গরম কমে গেছে, কিন্তু আমি আসলে গরমের ভিতরে নেই আগে থেকেই, বুঝছো? এসির মধ্যে নাকি স্যার? হ্যাঁ ওই সেটাই, আপনি আসলে ওই গরমের ওই ভিতরে। জন্য বেশি ঘুম পাচ্ছে। এইদিকে এসি চলতে, ওইদিক দিয়ে ফ্যান একটা চালানো, টেবিল ফ্যান। হুম। আর আসলে চোখ বুজে কথা বলছি তো অনেক সময়, এই যে লাইটের কারণে, যার কারণে একটা বিষয় আমার উপর ভর করেছিল। তো যাক, ভিন্ন ধরনের কথা বলতে বলতে সেটা বোধহয় গেল। বুঝতে পেরেছ? তো এই চোখ ধরে আসা, সারাদিনে ক্লান্তিও ছিল। সারাদিনে ক্লান্তি ছিল, ডিউটি ছিল 5টা পর্যন্ত, ডিগ্রি পরীক্ষা চলছে প্রথম বর্ষের। 5টার পরে দেখো রুটিন, 5টার পরীক্ষা শেষ করে এসে 6টা থেকে একটা ব্যাচ পড়াইছি। 6টার সময় আমার গানের শিক্ষক আসছে, ঘন্টা দেড়েক গান শিখেছি। বুঝছো? তারপর আহ ওই একটা ঘড়ি ছিল, ও কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল। হ্যাঁ, ওর জন্য ব্যাটারি কিনতে গেলাম। সেখান থেকে এসেই আমি খেয়ে তোমাদের সাথে বসেছি। আমি যে চা খাই না কতদিন তার কোনো ঠিক নাই, মানে বাসায় চা করে খাওয়া, একা বাসায় তো প্রায় 2 মাস। হুম। তো চা করে খাওয়া একটু কঠিন। হুম। স্যার তা আপনি গান শিখেন? হ্যাঁ, আমি গান শিখি এখন। স্যার একটা গান শোনান তো। স্যার কয় বছর ধরে শিখছেন স্যার গান? হ্যাঁ, গান কতদিন ধরে শিখছেন? গান শিখছি এই আহ, আগে 1 বছর শিখেছিলাম, আর এই মাস 3 হুম। আসছে। হুম। আগে 1 বছর মানে এই কয়েকদিন আগে 1 বছর আর কি। ওই আমার মেয়ে হওয়ার আগে শুরু করেছিলাম, পরে ও যখন হবে এইরকম অবস্থায় আর কি বাদ দিয়েছি।
হয় তোমাদের বৌদি আর আমরা দুজনেই শিখতাম। ও এখন বাবার বাড়িতে আছে, দাদা আসে একা একা, যদি আর কি তবলা টবলা বাজায়। গানের ভিতরে একটা আনন্দ আছে আলাদা। আর আমি আহ, এটা আছে শেখা, কিন্তু আনন্দ আগ্রহ আছে এমনি সবসময় আর কি, মুখে গান টান থাকে। গান করতে করতে হাঁটি, ক্লাসে গান করতে করতে ঢুকি, বুঝছো? এই এক অন্যরকম আনন্দ। এই গান শোনা বলতে তোমাদের ভিতরে কেউ গান টান জানো না? মোটামুটি গাওটাও আমার মতো এরকম পাগলামি করো, এরকম কেউ আছে না? হ্যাঁ, আমি শিখেছি এর আগে 4 বছর শিখেছি, এখনো শিখছি এরকম। এখনো শিখছো? হুম হুম। ও, তো খুব ভালো। হ্যাঁ, গান টান শিখতে হবে, এগুলো শেখা থাকলে জীবনকে একটু ভিন্ন ভাবে দেখা যায়। ভালো, শোনাবো তোমাদের একদিন, গান শোনাবো। কবিতা তোমরা কেউ আবৃত্তি করো নাকি? কবিতা আবৃত্তি করার ব্যাপার কারোর আগ্রহ? আমরা একটা ব্যাচে বোধহয় আমাদের একটা ছেলে বিদ্রোহী কবিতা আবৃত্তি করে শুনিয়েছিল, বেশ ভালো করেছিল, এবং ওর মুখস্থ ছিল কবিতাটা। সেটা একটা বিরাট মানে ইসের বিষয়, প্রতিভার ব্যাপার ছিল। তো তোমাদের কবিতা আবৃত্তি করো কেউ, এরকম আছো? গান, কবিতা এগুলোর ভিতরে থাকলে একটু ভালো থাকা যায়, আমার মনে হয় আর কি। তাহলে আমরা কি আবারও একটু পড়াশোনার দিকে যাব না? চলো জি তো। স্যার একটা গান শোনায় পরে যাও। আবার ঘুম আসলে আবার গান, আচ্ছা, যদি আবার জি ঘুম স্যার। আসে, হ্যাঁ, তখন গান করবো একটা। জি স্যার। আচ্ছা, দেখো 20 নম্বর প্রশ্নটা একটু দেখো। যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি কয়টি? 2টি। দেখো, আমরা স্বরধ্বনিকে দেখেছি, খেয়াল করো, এই যে একটা স্বরধ্বনি আছে, আর এটা একটা স্বরধ্বনি আছে। আমি কিন্তু আমার নিজের সম্পর্কে একটু ভাবি, দেখো আমি মার্কার দিয়ে লিখছি, অথচ লেখাটা কতটা সুন্দর হয় না বলো? হুম। আমি কিন্তু কলম দিয়ে লিখছি না, মানে কতটা নিয়ন্ত্রণে আসছে। দেখো, ওইকে ভাঙলে কি কি আসে? অ অ যোগ ই। যোগ রস্বই না? আর ওকে ভাঙলে আসছে অ যোগ রস্বউ। আচ্ছা, যদি বলি যাই, এখানে কি কি আছে? দেখো তো, দুটো স্বর পর পর আছে না এখানেও? জি স্যার। কি আ কি আছে যোগ বলো ই তো? আ, যোগ ই। ই। দেখো, এখানেও দুটো স্বর পর পর আছে, তাই না? আচ্ছা, যদি বলি খাও, কি কি হতে পারে? আ যোগ উ। যোগ ও। তাহলে এই দুটো স্বর আসলো পর। এখানেও দুটো স্বর পর পর আছে না? কিন্তু পার্থক্যটা কি দেখো তো একটু, কিছু বের করতে পারো কিনা? সেটি হচ্ছে, এখানে দুটো স্বর পর পর আছে, কিন্তু এই দুটো স্বরকে একসাথে কোনোভাবে একটা বর্ণে লেখা যায় না। আ এবং ই কে যায়, বা আ এবং ও কে এক বর্ণে লেখা যায় না। স্বরধ্বনির যে বর্ণমালাটা আছে, তাতে কেবল এই দুটো বর্ণ আছে, যা ভেঙে আমরা দুটো আলাদা স্বর পাই। এই কারণে এরা সবাই এসে আসলে যৌগিক স্বর, যাকে ভেঙে দুটো স্বর পাওয়া যাচ্ছে। কিন্তু যে দুটো যৌগিক স্বরকে তুমি
একটা বর্ণে পরিণত করে বা যৌগিক স্বরের প্রতীকে পরিণত করে লিখতে পারছো, ওই দুটো যৌগিক স্বরকেই কেবল বলা হচ্ছে যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি। আর বাকি সবাই আসলে যৌগিক স্বর। তো যেটি বলতে চাচ্ছি, এই যৌগিক স্বরধ্বনিকে বলা হয়, এটা এবার একটা বিশেষ একটা প্রশ্ন এসেছিল, তোমরা দেখেছো হয়তো প্রশ্নটা, যে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব বইটি কার? দেখো, এই প্রশ্নটা আমার মুখে ছিল যখন আমরা ওই ধ্বনিতত্ত্ব আলোচনা করেছি এবং এই যৌগিক স্বরধ্বনির কথা বলেছি। তখন বলেছি যে মোহাম্মদ আব্দুল হাই স্যার এই ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব বইতে আহ এই যৌগিক স্বরধ্বনি 25টি সে কথা বলেছে। খেয়াল করছো? এখন এই কথাটা তো আমার এই শিটে লেখা নাই। শিটে লেখা নাই মানে তো ব্যাকরণের আলোচনা এখানে। ওই পুস্তক কি কি আছে ওইটা তো আমরা ওইখানে আনিনি, নানা সময় কথা এরকম করে চলে আসছে। তো ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, তারপর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ওডিবিএল অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা কি বাংলা ভাষার ইতিবৃত্ত, হুম, বাংলা ভাষার ইতিবৃত্ত, এই যে তিনটা বই, এত গুরুত্বপূর্ণ তিনটা বই, পরীক্ষায় এই তিনটা বইয়ের নাম দিয়ে প্রশ্ন আসতে পারে। এবং আব্দুল হাই স্যারের এটা তো আসেই, বা প্রমাণ তো তোমরা দেখেছো কতবারই এসেছে। মনে রাখতে হয়, কিন্তু খেয়াল করেছ? তাহলে আমরা 25টি যৌগিক স্বরধ্বনির কথা পেলাম, এবং 25টির ভিতরে দুটোকে আসলে যৌগিক স্বরধ্বনির প্রতীকে পরিণত করা যায়। এই জন্য এই দুটোকে বলা হয়েছে যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি। হম যৌগিক স্বরধ্বনি 25টি, এখানে এই কথাটা লিখে দিলে তোমাদের জন্য বেশ উপকার হবে, এটা মনে থাকে। কখনো কখনো এটা লেখা হয় না, দেখি আমি একটু লিখে দিই। যৌগিক স্বরধ্বনি 25টি, কোন কথাটা লিখবো বলতে পারবা? ধ্বনি বিজ্ঞান ও বাংলা স্বরধ্বনি। ও বাংলা ধ্বনিতত্ত্ব, হুম। বইটার নাম হচ্ছে তাই। ধ্বনিতত্ত্ব মোহাম্মদ আব্দুল হাই, এই বইটার নাম এখানে লেখা, তাতে করে শিক্ষার্থীদের এটা মাথায় থাকবে। কোথায় গেল? এইবার আমরা যাব মৌলিক স্বরধ্বনি। দেখো এখানে কয়টা আছে। এই যে 22 নম্বর প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি হচ্ছে, উত্তর এখানে দেওয়া থাকবে, দেখো বোধহয় 7টা দেওয়া আছে, কিন্তু 7টা কেন মৌলিক আমরা একটু সেই আলোচনায় যাব। আচ্ছা, প্রথম যে স্বরধ্বনিটা আছে কি সেটা? অ। অ উচ্চারণ করতে তুমি কিন্তু এক চেষ্টায় অটাকে উচ্চারণ করতে পারছো, তাই না? স্যার অ, মোহাম্মদ আব্দুল হাই। হ্যাঁ, কি লিখেছি ঠিকই তো আছে না? জি স্যার। মোহাম্মদ আব্দুল হাই, মানে তুমি বলতে চাচ্ছ যে ব আর দ আলাদা কিনা, তাই? না স্যার। তাহলে মানে লেখা ঠিক আছে না? আমি তো তাই দেখছি বোধহয়। জি স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারিনি, বলো তো কি বলতে চাচ্ছিলে? যে কথা বলছো কি কোনো বিষয়ে বলতে চাচ্ছ নাকি? আচ্ছা, না স্যার। দেখো বলছি যে আমরা উচ্চারণ করছি অ, এরপরে উচ্চারণ করলাম আ, দেখো এক চেষ্টা হয়ে যাচ্ছে। এরপরে নিলাম ই,
আচ্ছা, ই যেভাবে আমি উচ্চারণ করছি, দীর্ঘির উচ্চারণ কিন্তু তাই। তুমি যখন দেখছো যে রস্যি এবং দীর্ঘি দিন দরিদ্র, দেখো কেবল বানানের পার্থক্যের কারণে অর্থের ভিন্নতা হয়, কিন্তু উচ্চারণে কিন্তু পার্থক্য খুব বেশি নাই। আর ধ্বনিটা আমাদের কোথায়? উচ্চারণে। সুতরাং রস্যি এবং দীর্ঘি এই উভয়ের ভেতর থেকে কেবল আমরা রস্যিকে গ্রহণ করেছি। ঠিক আছে? রস্যি দীর্ঘি থেকে রস্যিকে দিলাম, রস্য দীর্ঘ থেকেও ঠিক কথাই একই রকম। কাকে নেবো আমরা? শুধু রস্যকে। এবার রির ভিতরে কি কি আছে বলতো? রি মানে কি কি? এই যে যে রিটা আমরা লিখছি, একটা মাত্র অর্ধমাত্রা স্বরধ্বনি রি ছিল, আমরা দেখেছিলাম। বলতো রিতে কি কি আছে, বলতে পারবা? রিতে কি কি আছে বলো তো, উচ্চারণ কি করে আছে দেখো তো। স্যার? কি? রিতে কি কি আছে দেখো তো। রয় রস্যি আর র আর রস্যি নাকি? রি মানে তো এই রয় রস্যি। তার মানে এখানে র আছে আর রস্যি আছে, তার মানে স্বর আছে কি আসলে? রস্যি, একটা ব্যঞ্জন একটা স্বর। দেখো তো রস্যিটাকে আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি কিনা মৌলিক স্বরের ভিতরে। অতএব রস্যি আর রি আর আসার সুযোগ নেই, কারণ আমরা তো ই কে নিয়েছি, তাই না? তাহলে অ আ রস্যি রস্যু, রি বাদ গেল, এ। এও তো এক চেষ্টায় উচ্চারিত হয়ে যাচ্ছে না? এ কে একবার নিলাম, এ। তা ওই এর ভিতরে কি কি আছে বলো এবার? অ আর ও রস্যই। রসায়ন। না, ওটাকে উচ্চারণে আনছো, কিন্তু ওটা আসলে অ। উচ্চারণে তোমার ও আসছে, কিন্তু ওটা আসলে অ, এবং সেই অটাই ও উচ্চারিত হয়। সেই প্রসঙ্গ আমরা আরো পরে আলোচনা করব। কথা বুঝছো? যখন আমরা এখানে ধ্বনিতত্ত্বে উচ্চারণের ধ্বনির উচ্চারণটা আমরা যখন আলোচনা করব, তখন এই কথাটা সেখানে আসবে। আমরা আপাতত স্কিপ করে যাই। আপাতত আমরা এটা ধরে নিই যে ওটা অ যোগী। তাহলে ওইতে অ আর ই আছে, তাহলে ওটা দুজনেই এখানে আছে, ঠিক তো? তার মানে ওদের আর নেওয়ার সুযোগ নেই। এ ওই, এবার ও। দেখো তো ও এক চেষ্টায় হচ্ছে কিনা, এবং ও তো এখনো নেওয়া হয়নি, তাই না? তাহলে ও, তাহলে আমরা অ নিলাম, আ নিলাম, রস্যি রস্যু, এ, ও। কয়টা হলো? 6টা। ও কে নিতে পারছি না কেন বলো তো? কাজ করাও মাথা, বলো। ও কেন নিতে পারছো না? অ ও উ। অ উ আছে, তাদের আমরা আগেই নিয়ে ফেলেছি না? অর্থাৎ মৌলিক স্বরধ্বনি হচ্ছে যাকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাঙা যায় না, এবং আমরা প্রত্যেককে একবার করে নিয়েছি। এই হলো 6টা, গেল কয়টার ভিতর থেকে? 11টার মধ্য থেকে। তাহলে 7টা হওয়ার কারণটা কি? এখানে যে 7টা দেখাচ্ছে, এই যে যে শেষে একটা ধ্বনি দেখাচ্ছে, কি এটা? অ্যা। এই অ্যাটা কোত্থেকে এসেছে বলতে পারবে? দেখো, আমি তাকে দেখেছি, এই যে একটা কথা বললাম, আর তার সাথে আমার দেখা হয়েছে। দেখো তো, একই দে না দুটোতেই? কিন্তু একটাকে বলছি দেখেছি, আরেকটাকে বলছি দেখা। দেখো, দেখা হয়েছে এই কথা কিন্তু বলিনি না, বা এই কথা বললে ভালো শোনাবেও না। কথাটা কি ধরতে পারছো? যে দেখা হয়েছে এটা বলার সুযোগ নেই, আবার দেখেছি এই কথাও বলার সুযোগ নেই। কেউ কি বলবে আমি তাকে দেখেছি? কেউ কি বলবে যে আমার তার সাথে দেখা হয়েছে? তবে দেখা হয়েছে কেউ কেউ বলতে পারে, বুঝছো? কারা বলবে জানো? যারা কেবল উচ্চারণ করা শিখতে চাচ্ছে একটু শুদ্ধভাবে, ওরা মনে করবে যে ও এখানে তো দে আছে, তাহলে দেখা কেন, এটা তো দেখা।
তাতে কিন্তু বিপদ। একটা জিনিস কি বুঝতে পেরেছো, যে একই একার একবার একার থাকছে, আরেকবার কি হচ্ছে, জফলায় আকার হচ্ছে। দেখো তো এটা বোঝা গেল কিনা। এই যে যে এটা, তাহলে একার থেকেও এটা এসেছে, খেয়াল করছো? এক চেষ্টায় এই শর্টটাকে আমরা উচ্চারণ করে ফেলছি, একটু বিবৃত করে, প্রসারিত করে ঠোঁটের আকৃতি। এটাও একটা এক প্রয়াসের স্বরধ্বনি, যার কারণে একে বলা হয়েছে মৌলিক স্বরধ্বনি। যেমন দেখো, গান আর কে, এবারটারে কি গান কইতে পারো? দেখো তো, কি এটা? জ্ঞান। জ্ঞান। তাহলে কি হলো, একই একবার আরেকবার অয় জফলা আকার হয়েছে। অর্থাৎ ওই যে যে এটা যে মৌলিক স্বরধ্বনিটা পেয়েছো, ও আসলে এসেছে কোন জায়গা থেকে, এবার বোঝা গেছে? থেকে আর এ থেকে। এবং এ থেকে এই মৌলিক স্বরধ্বনিটা উদ্ভূত। এই যে সাতটা স্বরধ্বনি, এই সাতটাকে বলা হয়েছে মৌলিক স্বরধ্বনি, কারণ এইগুলো উচ্চারণের সময় আমরা এক চেষ্টায় করে ফেলতে পারি, এবং সকল স্বরধ্বনি উচ্চারণের এদের যে কোনো একটার অবস্থান অবশ্যই আছে। দেখো তো, আমরা মৌলিক স্বরধ্বনির সাথে সম্পর্কে আলোচনাটা করতে পারলাম বোধহয়। এবার মৌলিক স্বরধ্বনির সংজ্ঞা আছে, যা যা আছে দেখে নিতে পারবা। কার কি, কার কি মনে হচ্ছে কার কি তা না, অথবা গাড়ি কি তা না। কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কাকে? আচ্ছা, স্বরবর্ণের না স্বরধ্বনি, দেখি বলো তো। স্যার বর্ণের। যদি বলা হয় কার কি, তোমার শুরুতেই যদি থাকে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ, তুমি কি পারবা? এটা কি অ্যান্সার হবে? না স্যার। কিরকম প্রশ্ন হবে খেয়াল করছো? কিন্তু শুনে এমনি তো মনে হয় এটা হবে, তাই না? স্যার ভুল হওয়ার সম্ভাবনা আছে। অনেক সম্ভাবনা, এটা হলেই হবেই না। কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, নট স্বরধ্বনির। মানে স্যার আমাদের ভুল করে মানে ওই অ্যান্সার দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, এটা হ্যাঁ, বলছি। তাই তো বলছি, এই কারণে তো আমি এই টাইপের কথা বলছি, এবং এই টাইপের কথা বলে সরাসরি প্রশ্ন না বাধাতে পারলেও প্রশ্ন পড়ার সময় তোমার সচেতনতার একটা সিস্টেম আমি করে দেওয়ার চেষ্টা করছি। কথা কি বুঝতে পেরেছো? যে জি প্রশ্ন স্যার। পড়ে তুমি যে প্রশ্নের উত্তর খুব সহজে পেরে যাবে, তুমি মনে রাখবে যে এই প্রশ্নটাই আমার উত্তরে ভুল হওয়ার সম্ভাবনা অধিক অধিক বেশি। কারণ এত সহজে প্রশ্ন পেরেছি, তার মানে কোনো পেঁয়াজ আছে এর ভিতরে, কোনো ঝামেলা আছে, সম্ভাবনা অনেক বেশি থেকে যায় ভুল হওয়ার। ঠিক আছে? তাহলে কার হচ্ছে মূলত স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ নয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। কোন স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ নেই, এটা অবশ্য ওটা মাথায় রেখে নেওয়া হয়নি। লেখা ভালো ছিল, কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। আমি এটা এখনই এক্সচেঞ্জ করে দেব, কারণ এই আলোচনা আমি এখন যেভাবে করেছি, এটা তোমাদের এখানে যতগুলো ব্যাচের সাথে করেছি তাদের সাথে কখনোই এই প্রশ্নটা আমি মাথায় আনিনি। বুঝছো? এই প্রশ্নটার মাথায় আজকে প্রথম আসলো। তাহলে কোন স্বর কি লিখবো কত? বর্ণের। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, এটা ঠিক আছে। দেখছো কতভাবে পিউরিফিকেশনটা আসতে পারে। স্যার নিজে একটা জিনিস আরেকবার বলবেন, ওই যে দেখেছিতে এ হলো আর দেখাতে দেখা হলো, এটা কেন হলো স্যার? মানে দেয়া কেন হলো, তাই? হ্যাঁ। এখন আমি ওখানে শুধু কি হয় সেটুক বলেছি, হুম হুম। বুঝছি। কেন হয় সেটি বলি, তাই তো? হ্যাঁ।
এখন তুমি জানতে চাচ্ছ যে স্যার এটা কেন হলো, এই কথাটা বলতে চাচ্ছ। আচ্ছা। মানে হট পর্যন্ত আমি ছিলাম, হাউতে আমি আর যাই নাই। এখন যেহেতু হাউ এর প্রশ্ন করেছো, তাই একটু কথা বলতে হয়। যেমন দেখো, যদি এ কারের পরে আবারও ওই এ কার থাকে, তাহলে ওই যে পূর্বের যে এ কারটা, ওর উচ্চারণ সংবৃতই থাকে। এখন এই সংবৃত থাকে বিধায় ওটার উচ্চারণ এ হয়েছে তা নয়। আসলে ওর উচ্চারণ এরকম। অর্থাৎ দেখেছি, এটা কি শুনতে ভালো শোনায়? না স্যার, না, দেখেছি না। দেখেছি শুনতে ভালো শোনায় না। এখন বলছে নিয়মের যেটা তৈরি হচ্ছে, খেয়াল করো, তুমি একটা জিনিস মনে রাখবে, যত সূত্র তৈরি হয়েছে তার পিছনে লজিক আছে, তার পিছনে কার্যকারণ আছে। অযথা সূত্রটা তৈরি হয়। আর আমরা কার্যকারণটাকে আবিষ্কার করতে না পেরে সূত্রকে মুখস্থ করে আমরা পরে প্রয়োগে চলে আসি। কার্যকারণকে আবিষ্কার করতে পারলে দেখবা যে ওই সূত্র আর তোমার মুখস্থ রেখে প্রয়োগ করতে হচ্ছে না। তুমি সম্পর্কটাকে ধরে ওই সূত্রটা কেন এরকম তা বলতে পারবে। তোমাদের এখানে যারা এক্সেল এর কাজ জানো আছো নাকি? কেউ কেউ তো এক্সেল এর কাজ জানার কথা। হ্যাঁ এক্সেলে স্যার, যখন শুনতে যোগ পারছেন। বিয়োগ হুম। বা ওই এই বড় বড় রেজাল্ট টেজাল্ট করার জন্য যখন লেখা হয়, একটা গ্রেড পদ্ধতি লিখে দেওয়া হচ্ছে একটা নম্বরের প্রেক্ষিতে, কিছু 100 নম্বরের ভিতরে কোন কোন ধাপের প্রেক্ষিতে। ধরো কেউ কেউ এই সূত্র মুখস্থ করে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ব্যবহার করে লিখে বসিয়ে দিতে পারে। কিন্তু যারা একটু চেখে দেখে শেখাটাকে জীবন্ত করে ফেলতে চায়, এবং আর কখনো নিজে এই চর্চা না করলেও এই যে যে এক টেকনিক্যালি শেখা, তার মাধ্যমে তাকে মাথায় রাখতে পারবে এমন চেষ্টা যাদের, তারা কিন্তু ওই সূত্র তৈরির ভাষাটা আসলে বুঝবে। বুঝছো? সুতরাং এই জায়গায় যদি তোমাকে বলা হয় যে এ কারের পরে এ কার থাকলে সংবৃত উচ্চারিত হয়, তাই ওটা দে হয়েছে, এটা প্রশ্ন রয়ে যায় যে এ কারের পরে এ কার থাকলে সংবৃত উচ্চারণ কেন হবে? দেখো তো বোঝো কিনা। হ্যাঁ স্যার, আদতে সঙ্গীত হয়েছে। আদতে ওটা সংবৃত হচ্ছে ওই যে আমাদের শব্দের মাধুর্যটা তৈরি করার জন্য। দেখো, আমি মাধুর্যটা তৈরি করার জন্য বলেছি, আমি কি বলতে পারতাম না মাধুর্যটা তৈরি করার জন্য? হ্যাঁ স্যার, বলা যাবে। জন্য। জন্য এখন বলে। অনেকেই কিন্তু বলে কি জন্য এসেছো, হ্যাঁ স্যার। বলে না? অনেকেই বলে অন্য কোথাও খোঁজ করো, হতে পারে। এখন এই অন্নটা যে অন্ন না, এটা যে অন্য। আবার ভাত রান্নার জন্য যেটা অন্ন, সেটাকে আবার অন্য। অন্ন বললে কাজ হবে না। এই যে যেটা, এই উচ্চারণের এই প্রমিত রূপটা আসলে তৈরি হয়েছে পরস্পর স্বরগুলোর ভিতরে একটা হারমোনি তৈরি করার জন্য। তার সাথে সাথে ভায়োল হারমোনি, যেটা স্বরসঙ্গতি তৈরি করে উচ্চারণের সুবিধা এবং সৌন্দর্য দুটিকে রাখা, যাকে প্রমিত রূপে নিয়ে আসা এবং আঞ্চলিকতাকে পরিহার করে দেওয়া। ঠিক যেমন করে দেখেছি যেটি হচ্ছে, তার সাথে আমার দেখা হয়েছিল, দুইটা পরস্পর বিপরীত হয়ে গেছে। এইবার এইটা যে সুন্দর, এইটা যে শুদ্ধ, সেটা তো জনে জনে আর আমরা এরকম ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারা কঠিন। হ্যাঁ স্যার। তখন বলা হয়েছে যে শোনো তাহলে, যেটাকে সুন্দর মনে হচ্ছে সেই সৌন্দর্যের অবস্থানে অবস্থিত করানোর জন্য কোন কোন মার্কারের প্রেক্ষিতে গেঁথে দাও নিয়ম করে, যেন ওইগুলো দেখলে ওখানেই থাকে। এইবার বলা হয়েছে যে একারের পরে যদি একটা আকার থাকে, তাহলে একারের উচ্চারণটা বিবৃত হবে। যেমন দেখা, ক্ষতে কি আছে? আকার। আকার। এই জন্য এটা দে না হয়ে হয়ে গেছে দেয়া। আর ওখানে ক্ষতে ছিল একার। যেমন একার। তুমি কি কাউকে বলবা যে আমার দেহে খুব ব্যথা করছে? না স্যার।
দেহে, খেয়াল করেছো? দেহে। দেহে। তুমি দেখে দেখে লিখবে, দেখো এবার দেখে দেখেই না, কিন্তু তুমি দেখা করতে যেও, এবার কিন্তু আর আকার থাকার কারণে ইয়ে হয়ে যাচ্ছে। যেমন আমার একটি লোকের সাথে কথা হয়েছিল, একটি লোকের সাথে একটা লোক ছিল। খেয়াল করো, একই এক ছিল তো, একবার একটি হলো আর একবার একটা হলো। ওই যে টয়ের সাথে আকার আছে, যার কারণে এটা এক হয়ে গেছে। এই যে আগেরটায় টয়ের সাথে রস্বীকার আছে, অতএব তুমি এবার ধরতে পারলে একার বা আচ্ছা। রস্বীকার উভয় যদি পরে থাকে তাহলে এ উচ্চারিত হয় বা সংবৃত উচ্চারিত হয়। সংবৃত মানে হচ্ছে স্বাভাবিক সংকুচিত, আর বিবৃত মানে হচ্ছে ঠোঁটের আকৃতি দেয়া, খেয়াল করছো, বড় হয়ে যায়, একে বলা হয় বিবৃত উচ্চারণ। এটি হচ্ছে তুমি যে প্রশ্ন করেছো সেটা হচ্ছে উচ্চারণের নিয়মের প্রশ্ন। আসলে আমরা তোমাদের সেই উচ্চারণ নিয়ে একেবারে অল্প একটু টাচ দিয়ে কিছু কথা বলবো এই অধ্যায়ের শেষের দিকে। সেখানে আমাদের দুই ধরনের উচ্চারণের বিষয়ে কথা হবে: স্বরধ্বনির উচ্চারণ, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ, এই দুই ভাবে। আমাদের স্বরধ্বনিতে উচ্চারণের বেশ প্রবলেম। আমরা কথাকে সুন্দর করে বলার চেষ্টা যদি করতে যাই তাহলে আমাদের বেশ পরিবর্তন ঘটাতে হবে। হুম। আর যা বলে যাচ্ছি, তো অনেকেই বলে যা বলে যাচ্ছি, খেয়াল করছো, কিন্তু বলেতে বয় কিন্তু ওখান নেই, কিন্তু তারপরেও এটা আমরা বলে না বলে বলে বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি। আর কি কারণে দেখো তো, বলে সে কাজ করে আর সে কাজ করে খায়। দেখো একই করে আর করে না, একই বানায় না, কিন্তু একবার করে হচ্ছে আর একবার করে হচ্ছে। কি ধরনের ঘটনা এর ভিতরে আছে? অর্থকে গতিশীল, সৌন্দর্যমণ্ডিত, আরো বেশি অর্থবহ এটা করার জন্য উচ্চারণে এরকম আমাদের শব্দের মধ্যে চেঞ্জ চলে আসে, বুঝছো? তো এই যে দেখা আর দেখেছি, দেখা আর দেখেছি যদি আসে, তাহলে অ এর তুমি দুই ধরনের উচ্চারণ, সরি, এর দুই ধরনের উচ্চারণ এখানে পেয়েছো। কি কি? একটা সংগীত আর সংবৃত, বিবৃতি। আরেকটা বিবৃত। বিবৃতি। এখন বিবৃতকে তুমি কিভাবে আলাদা করে ফেলবে? দেখো তো বুঝতে পেরেছো কিনা কথাটা কি বলেছিলাম, যে ঠোঁটের আকৃতি যখন প্রসারিত হয় বা একটু বড় হয়ে যায়, যেমন দেখো দেখে দেখে বলবো আর দেখা হয়েছিল, এই কথা বলতে গেলে কি তোমার দেয়া উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটের আকৃতি একটু বড় হয়ে যাচ্ছে না, মুখটা প্রসারিত হয়ে যাচ্ছে না? যার দেখা এই হয়েছে। কারণে এটাকে বলা হয়েছে বিবৃত। বিস্তারিত হচ্ছে, বিস্তার ঘটছে। আর সংবৃত বেসিক্যালি সংকুচিত থেকে এসেছে, অর্থাৎ ঠোঁটের আকৃতি প্রসারিত হওয়ার তুলনায় ছোট হয়। এবং এখানে তুমি দেখে এবং দেখা দুটো শব্দের মাধ্যমে সেই আহ, এই পার্থক্যকে অনুভব করতে পেরেছো, তাই না? আচ্ছা, ধন্যবাদ স্যার। হুম, দেখো আমরা কার কয়টা নিচ্ছি? 10টা। কেন 10টা হবে? বলছে, আগে তো কইছে যে অ এর কোনো কার চিহ্ন নাই, ওই যে নীলিন বর্ণ লেখা আছে দেখছো, 26 নম্বর প্রশ্ন। অ এর কোনো কার চিহ্ন নেই, তাই একে বলা হয় নীলিন বর্ণ। আচ্ছা, কার 10টি। এবার এখান থেকে আরো কিছু প্রশ্ন আমরা দেখবো। দেখো, একটা প্রশ্ন বুঝে তুমি বাকি কয়টা বুঝে ফেলতে পারবে। বলা হয়েছে যে ব্যঞ্জনের আগে কয়টি কার যুক্ত হয়। আগে মানে এই কথাটা এখানে লেখা নাই, যেটা তোমাকে মনে রাখতেই হবে যে সকল কার ব্যঞ্জনের পরে উচ্চারিত হয়। বোঝা গেল কিনা দেখো তো। তুমি যখন বলছো বাবা, দেখো বটা আগে আটা পরে,
তুমি যখন বলছো পিসি বা যা হোক, পিসি যদি বলো, দেখো পি বলেছো ঠিক আছে, কিন্তু রস্বীকারটা কিন্তু পি এর পরে, অর্থাৎ প এর পরে পরের রস্বীকার। পরে, হ্যাঁ স্যার। সুতরাং এবার রস্বীকার কিন্তু যুক্ত হয়েছে আগে, কিন্তু উচ্চারিত হচ্ছে কোথায়? পরে। তো এই যে যে ঘটনা, স্যার একার দেখো এ কারো আগে যুক্ত হয় কিন্তু উচ্চারিত পরে। দে, খেয়াল করো, আগে দ, দে, খা, জি স্যার। আগে দ, তারপরে ব্যঞ্জন। ঠিক আছে? সুতরাং আমরা এই কথা বলতে পারছি, সকল ব্যঞ্জনই স্বরের পরে উচ্চারিত হয়। আরে ভুল কইলাম তো, সকল কারই ব্যঞ্জনের পরে। ব্যঞ্জনের পরে উচ্চারিত হয়, কিন্তু লেখা হতে পারে সেটি আগে বা পরে বা নিচে। দেখো, তুমি দেখা বলেছিলে, কিন্তু এবার কিন্তু লেখা বলতে হচ্ছে তোমাকে, লেখা বলতে পারছো না, যদিও সেটি আমরা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি অনেকেই। বলো, একই স্ট্রাকচারে গঠিত না শব্দ, হ্যাঁ দেখা স্যার। এবং লেখা? দেখা। কিন্তু স্যার যেভাবে বলি স্যার ওই ওই হিসাবে স্যার। কিন্তু দেখো, লেখা এবং দেখা, লেখা আমরা বলি, আহ, অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে, বা আমারও কখনো কখনো সেটি হয়ে আসে। আমরা হয়তো সেই বিষয়টিকে ওই জায়গায় ধরে রাখি না, কিন্তু বলার পরে মাথায় এটা কাজ করে যে লেখাকে লেখা বলা ঠিক হয়নি। হুম? কি কারণে? কারণ তুমি কি বেদনা বলবা কখনো? হুম? বেদনা তো বলার সুযোগ নেই, ওটা কিন্তু বেদনা। বেদনা, এখন হ্যাঁ স্যার। এখন কথা হচ্ছে, তাহলে লেখাতেই কেন থাকবো, বেদনাতেই থাকবো কেন? অথচ দেখা না বলে আমরা বলছি দেখা, তাই না? ভিন্নতা তাহলে আছে। দেখো, লেখা শব্দটি তৈরি হয়েছে লিখ যোগ আ থেকে। কোথা থেকে? লিখ। লিখবে। লিখ যোগ আ থেকে বলা হচ্ছে যে এই রস্বীকার যে ইসে আছে, রস্বীকার সহ যে প্রকৃতি বা শব্দের মূল, তার থেকে যদি একার তৈরি হয়, তাহলে ওই একারকে কখনোই বিবৃত করা যাবে না। অর্থাৎ বিদ যোগ অনা, এই জন্য বেদনা না হইয়া কি হয়েছে? বেদনা। ওই যে রস্বীকার আছে বতে, হুম, ঠিক এদিকেও লিখ, রস্বীকার আছে লতে, তাই এটা লেখা না হয়ে হবে লেখা। তিনি একটু লেখালেখি করেন। তুমি যদি বলো যে তিনি একটু লেখালেখি করেন, তাতে খুব বেশি অসুন্দর মনে হবে তা নয়, কিন্তু উচ্চারণের নিয়ম অনুযায়ী সেটি ঠিক হয়নি। বলছে বেদনা যেমন বলা যাচ্ছে না, শব্দটি থেকে আমরা মোটামুটি নিয়মটিকে আরো আত্মস্থ করে রাখতে পারি, যে বিদ যোগ অনা, এটির মাধ্যমে যে বেদনা হয়েছে, রস্বীকার থেকে একার এসেছে, তাই এখানে উচ্চারণে আমরা বিবৃত করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা। আমরা উচ্চারণে বিবৃত করতে পারবো না এখানে। যাক, তাহলে কথা বোধহয় হলো, ঘুম তো আবারও পেয়ে গেল। এই প্রশ্ন কি এবার বুঝতে পেরেছো? দেখো তো, ব্যঞ্জনের আগে কয়টি কার যুক্ত হয়? আগে মানে আসলে পূর্বে। এবার পরের প্রশ্ন দেখো, ব্যঞ্জনের পরে কয়টি যুক্ত হয়, এখন পারবে না? এই টাইপের প্রশ্ন আসলে এখন পারা যাবে, আগে পরে পরে নিচে কোথায় কয়টি যুক্ত হয়, ওই পাশে কয়টি যুক্ত হয়। এবার ফলা কি? 32 নম্বরে কি আছে দেখো, ফলা কি? ব্যঞ্জন বর্ণ এরে, সংক্ষিপ্ত রূপ। একে বলা হয় ফালা। আমরা তখন পড়ছি 7টা, তখন বলতাম ফালা কি, ফালা। তো পরে এসে
শব্দটি আসলে পেয়েছি এবং বুঝি যে আমাদের কি বলা হতো আর আমরা কি বলতাম। তবে সেটি ফলা হোক বা ফলা হোক, আশা করছি যে তোমরা বুঝে ফেলতে পারবে। ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপকে বলা হয়েছে ফলা। ফলা কয়টি? দেখো, নবম জারক, ন, তারপরে ক, ম, ক না, ব, নব, ম, কতে জফলা আছে, জরল। নবম জারল সিরিয়ালি 6টি ফলার কথা বলছি আমরা। র কে দুই ভাবে দেখতে পাচ্ছি, দেখো তো। একটা তয় র ফলা, একটা তয় রেফ ফলা। এখানে মূলত বললেন কি বলো? বুঝিনি স্যার, একটু আগে কি বললেন বুঝি নাই, যে কি নবম কি বললেন না বুঝি নাই স্যার। ও, এখানে সিরিয়ালি ন, ব, ম, মানে ন ফলা, ব ফলা, ম ফলা, জরল, জ ফলা, র ফলা, ল ফলা, এই যে 6টা হলো ফলা। অ্যালফাবেটিক্যালি বাংলা ব্যঞ্জন বর্ণের এই 6টা সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। আমরা অ্যালফাবেটিক্যালি তাকে একটা শব্দের ভিতরে রেখে কোন ফলা আগে কোন ফলা পরে এটা আমরা জেনেছি। এবার কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি স্যার। এবার দেখো, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলা হয়? এটা তো জানো তো। এই যে 25টা, এদের নানা ধরনের নাম আছে। একটা বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ, স্পৃষ্ট বর্ণ এবং প্লসিভ। এই যে 4টা নাম পর্যন্ত ব্যবহার করা হয়। এখানে 25টা বর্ণ থাকে। ক, খ, গ, ঘ, ঙ, পচরত ব, খচরত ফ, গজরত ব, ঘচরত ফ, ও, ঋ, ন, ন, ম। এইভাবে পড়ে মোটামুটি 25টা বর্ণকে একটা বর্গে সাজিয়ে পড়ানো হয়। আচ্ছা, ক, চ, ট, ত, প, অর্থাৎ এরা বর্গে একেবারে প্রথম বর্ণ। খ, ছ, ঠ, থ, ফ, এরা বর্গের দ্বিতীয় বর্ণ। গ, জ, ড, দ, ব, এরা তৃতীয়। ঘ, ঝ, ঢ, ধ, ভ, সব কয়টা দেখো বড় বড় ধ্বনি। হুম। ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, দেখো ক্রমান্বয়ে একটু বড় হচ্ছে। এইবার ওই যে আমরা তদন্ত বলেছিলাম নাকি কৃদন্ত বলেছিলাম, দেখো তো ওখানে ত কে কৃত, তয় হর্ষ, দেখো দতে যাচ্ছে, সেটা ধরতে পারছো তো? ত, থ, দ। কিভাবে আমরা বর্গের চেঞ্জ করব, এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপাতত আলোচনা না করে আমরা এখানে আসি, কারণ এই জায়গার আলোচনার মাধ্যমে আমরা মূলত ওই প্রশ্নগুলোর অ্যান্সারটা করতে পারবো। একটু ব্রেক নিয়ে নাও, বলো কি বলতে চাও। কারণ ঘুমে আমাকে পেয়ে বসেছে আবারও। আচ্ছা, তোমরা কি মনোযোগ দিয়ে শুনছো না? আমি বলছি কিন্তু বলেও তো আমি মনোযোগ রাখতে পারছি না, ঘুম এসে যাচ্ছে। তোমাদের কি শোনায় মনোযোগ আছে? আধো বলো আধো তো। স্যার। আদো স্যার আদো, মনোযোগ আছে স্যার, আপনার বেশি কষ্ট হলে থাক স্যার, আজকে না। আদো আদো না। না, কষ্ট তো আসলে হচ্ছে না, কিন্তু এরকম করে এই চোখ ধরে আসছে কেন? আগের দিন ক্লাস নিয়েছিলাম তো অনেকক্ষণ, না? বোধহয় একটু, আগের দিন প্রায় 3 ঘন্টা ছিলেন স্যার। বোধহয় একটু গরম টরম ভাব করলে মনে হয় ভালো। আচ্ছা, আগের দিন তো অনেক কথা বলেছিলাম, উল্টো পাল্টাও অনেক কথা ছিল। ফ্যান সামনে চলছে তো, আমি বন্ধ করে দিলাম, দেখি বাতাসে হয়তো পারছো তার বুঝবে না। আচ্ছা, দেখো তো,
এই যে যে একটা চার্ট তোমরা দেখছো, এই চার্টের সাথে তোমাদের পরিচয় আগেও হয়েছে ভিন্ন ভিন্ন সময়। আমরা খুব সিরিয়ালি আমরা সাজিয়েছি দেখো, এবং এখানে সেই আছে। আমরা এই চার্টটার ভিতর থেকে বর্গের, দেখো বর্গ নাম দেওয়া হয়েছে কেন, এইভাবে যতটুকু পাঁচটা আছে তো, এইভাবেও পাঁচটা আছে। এবং তোমরা বর্গের যে নামটা জানো, যে যে চতুর্ভুজের চার বাহু সমান ও সমকোণ, না, তাকে বর্গ বলে না? তো এখানে যেহেতু পাঁচটা ব্যঞ্জন এইভাবে আছে, পাঁচটা ব্যঞ্জন ওইভাবে আছে, তার মানে হচ্ছে এভাবেও সমান, এভাবেও সমান। ঠিক এই কারণে এদের বলা হয়েছে বর্গীয় বর্ণ। এখন যদি প্রশ্ন করা হয় বর্গীয় বর্ণ কয়টা, কয়টার কথা বলবো? 25টা। এবার বর্গীয় বর্ণের প্রথম বর্গের নাম কি? তো ক অনুযায়ী সেই বর্গের নাম হয়েছে অবর্গীয় বর্ণ, সেটার একটা দিক। এবার যদি বলা হয় স্থান অনুযায়ী এই যে ক বর্গীয় ধ্বনিগুলোকে কি বলা হচ্ছে, দেখো ওরা কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, তাই কণ্ঠ বর্ণ নাম হয়েছে। আবার চ বলছে এরা তালু থেকে উচ্চারিত হচ্ছে, চ ছ জ ঝ ইয়, তাই এদের কয়টার নাম হবে তালব্য ব্যঞ্জন। টটা উচ্চারিত হচ্ছে দেখো একেবারে ইসের থেকে, কোন জায়গা থেকে ট উচ্চারিত হচ্ছে, কত জীব বাঁকা হয়ে একেবারে মধ্যভাগে গেছে, মূর্ধার কাছে। অর্থাৎ আহ ক চ ট, খেয়াল করো, ক কণ্ঠে আছে, চ একটু এগিয়ে এসেছে, ট আর একটু এগুলো সামনের দিকে, ত ত একেবারে দাঁতের গোড়ার কাছে চলে আসছে। খেয়াল করছো? ক চ ট ত প। তো এটাকে বলা হয়েছে যে টটা মূর্ধার অবস্থানে আছে আর তটা দন্তমূলী অবস্থানে আছে, তাই দন্ত। আর পটা কোথায় আছে? একেবারে ঠোঁট। ক্রমান্বয়ে ভিতর থেকে আস্তে আস্তে বাইরের দিকে আসছে, খেয়াল করছো? কচট তো প, খচট তো প, হম, গজর তো ব, ঘজর তো ভ, ও ইয় ন ন। এই গেল বর্গের পাঁচটাকে আমরা এইভাবে নিলাম। এবার উচ্চারণ স্থান অনুযায়ী আমরা নামটা নিলাম। বলছে উচ্চারণ স্থান অনুযায়ী তো নাম নিলা, কিন্তু উচ্চারণের সময়ে বাতাসের চাপ থাকা না থাকা, এর উপর ভর করে আবার এদের একটা নাম তৈরি হবে। খেয়াল করো, তুমি যখন ক বলছো নর্মালি, হুম, বাতাসের চাপ খুব বেশি না, তার মানে ক চটা তো প, এই কটায় বাতাসের চাপ খুব বেশি লাগছে না। ঠিক গজটা তো বতেও দেখো বাতাসের চাপ খুব বেশি লাগছে না, কিন্তু কচট তো প বলতে যে স্বরতন্ত্রীটা কম্পিত হয় যতটুকু, গজড়দ ব বলতে তার থেকে বেশি কম্পিত হয়। দেখো তো একটু বোঝা যাচ্ছে কিনা? কচট তো প বাতাসের চাপের আধিক্যও নাই, কম্পনও নাই, কিন্তু গজড়দ ব, হুম, দেখো একই, বাতাসের চাপের আধিক্য নাই, কিন্তু ক আর গ স্বরতন্ত্রীর একটা কম্পন অনুভূত হয়। যদি তুমি কম্পনটাকে ধরতে না পারো, তাহলে এদের বলার সময় যদি তালুতে হাত দাও মাথার উপরে, গ, তাহলে দেখবো একটা কম্পন হচ্ছে। কিন্তু ক বললে ওই কম্পন অনুভূত হয় না। এই যে যে জায়গা, অর্থাৎ এদের আমরা একটু আলাদা করতে চাচ্ছি বাতাসের চাপ আছে কি নাই তার উপর ভর করে। তাহলে বাতাসের চাপ যখন কম আছে তখন অল্প প্রাণ, প্রাণ শব্দের অর্থ হয় যে বায়ু, বাতাস। আর বাতাসের চাপ যখন বেশি আছে তখন তার নাম হয়েছে মহাপ্রাণ। যেমন দেখো কতে যে চাপ দরকার, খতে তো তার থেকে বেশি দরকার। তাহলে খ ছ ঠ থ ফ, প্রথমটা ক চাটা তো পাওয়া গেল, এবার খ ছ ঠ থ ফ। এই যে বাতাসের চাপ থাকা বা না থাকা, হ্যাঁ,
এইসবের ভিত্তিতেও আমরা নানা ধরনের নামকরণ করেছি। তো অল্প প্রাণ মহাপ্রাণের নাম আশা করছি তোমরা এখন বুঝতে পেরেছো। কিন্তু ওই যে কম্পনের কথা বলা হয়েছে, যে কতে খতে কম্পন নাই, কিন্তু গতে ঘতে হ্যাঁ কম্পন আছে। তাই গ আর ঘ, কম্পনটা আসলে ঘোষ থেকে এসেছে। ঘোষ শব্দের অর্থ কম্পন। তাই গ আর ঘ হয়েছে ঘোষ, আর ক আর খ হয়েছে অঘোষ। কিন্তু অল্প প্রাণ মহাপ্রাণ কিন্তু উভয় দিকেই আছে। ঘোষ হয়েও অল্প প্রাণ হতে পারে, অঘোষ হয়েও অল্প প্রাণ হতে পারে। ঘোষ হয়েও মহাপ্রাণ হতে পারে, অঘোষ হয়েও মহাপ্রাণ হতে পারে। হুম। দেখো, এইবার তুমি যে চারটা পেলে, এবার যদি প্রশ্ন করা হয় ধ কোন ধরনের ধ্বনি, ধ, দেখো তো চার দিকে নামটা বের করতে পারো? দন্ত। দন্ত কি? দন্ত ধ্বনি। আর কি অল্প প্রাণ না মহাপ্রাণ? অল্প প্রাণ স্যার। ধ, ধ, হুম, অল্প প্রাণ না মহাপ্রাণ? দেখো তো ধ, দন্তমূলীয় মানে পেয়েছো উচ্চারণ স্থান অনুযায়ী। এবার কম্পন অনুযায়ী ঘোষ, কারণ কম্পিত হচ্ছে। আর বাতাসের চাপের আধিক্য অনুযায়ী অল্প প্রাণ না মহাপ্রাণ? ধরতে পারছো কি? জি এই স্যার, যে বুঝতে পারছি। দেখো, এদের এই যে মহাপ্রাণের সোজা লেখা না, মহাপ্রাণ লিখে হ্যাঁ স্যার, তা মহাপ্রাণ। নিচে যে কটাকে লেখা আছে এটি মহাপ্রাণ, অল্প প্রাণ লিখে যে কটা লেখা আছে সেটি অল্প প্রাণ। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? আর উ ঐ ও ন ন ম এই কটা হচ্ছে নাসিক কথা। এই যে 25টা, এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বর্গের শেষ বর্ণ কোনটা, দেখো তো অ্যান্সার দিতে পারবে? ম। ম। তার মানে এর মাধ্যমে আমাদের আসলে এই চারটার মাধ্যমে আমরা আসলে বর্ণকে চিনে থাকবো, অ্যান্সার দেবো। কি হয়েছে? বুঝি না। না, সাউন্ড পরিচ্ছন্ন নয়, আমি কিছু বুঝতে পারছি না। তোমার সাউন্ডটা কোনো শব্দ আমাকে দেয়নি, মানে শুধু আওয়াজ হয়েছে, কোনো অর্থপূর্ণ শব্দ সেখান থেকে আসে নাই। বলো তো আবার কি? শুনতে পাচ্ছ আমাকে? লিখে দিয়েছো কিছু? উনি যেটা ঘোষ আর অঘোষ সম্পর্কে জানতে চেয়েছে। হ্যাঁ, ঘোষ আর অঘোষ। অল্প প্রাণ মহাপ্রাণের কথা আমরা বললাম, বাতাসের চাপে আধিক্য আছে বা নাই। যদি আধিক্য থাকে তাহলে অল্প প্রাণ, আরে কি আধিক্য থাকলে মহাপ্রাণ, আর আধিক্য না থাকলে অল্প প্রাণ, না? হ্যাঁ স্যার। ঘোষ অঘোষের কথা হচ্ছে যে স্বরতন্ত্রী কম্পিত হচ্ছে কিনা। অঘোষ তার মানে নয় ঘোষ, তার মানে নয় কম্পন। ঘোষ শব্দের অর্থ হচ্ছে কম্পন। তার মানে যদি স্বরতন্ত্রী কম্পিত না হয় তাহলে অঘোষ, আর কম্পিত হলে ঘোষ। যেমন ক, খ, গ, ঘ। গ, ঘতে আমার স্বরতন্ত্রী কম্পিত হচ্ছে। অতএব 3 আর 4 আমাদের বর্গের, যেটি ঘোষ, আর 1 আর 2 যেটি কম্পিত হয় না, সেটি হচ্ছে অঘোষ। তার মানে এইবার কোন একটা বর্ণের নাম বলতে গেলে তোমাকে 3 ভাবে বলতে হচ্ছে। এক হচ্ছে কোন স্থান, আর এক হচ্ছে এটি অল্প প্রাণী কিনা, মহাপ্রাণী কিনা, এটা একটা, ঠিক আছে? আর একটা হচ্ছে এটি ঘোষ আর অঘোষ, ঘোষ আর অঘোষ কিনা, আর অল্প প্রাণ আর মহাপ্রাণ কিনা। আর
উচ্চারণের স্থান অনুযায়ী কোন জায়গা থেকে হচ্ছে, এই তিনটা বিষয়ের ভিত্তিতে আমরা আসলে এই বর্গের বর্ণগুলোর নামকরণ করে থাকি। আচ্ছা, জ কোন প্রকারের ধ্বনি দেখো তো, বর্গীয় জ নাম করিবার চেষ্টা করো। ঘুষ। বর্গীয় জ কি ধ্বনি? অল্প প্রাণ ঘোষ। অল্পপ্রাণ ঘোষ। আর উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য। তালব্য। এই যে যে জায়গাটা, এই কয়টার ভিত্তিতে তোমার এখানে নামটা তৈরি হবে, সাথে সাথেই তুমি অ্যান্সারটা দিতে পারবে। এইবার তুমি যদি ভাবো পরীক্ষার হলে এই চার্ট খাতায় তৈরি করে তারপর নাম বলবো, তা কি সম্ভব? একটু বলো তো আমারে। না সম্ভব? স্যার। এই কারণেই তো আমি বলি যে মুখস্থ বিদ্যা বাসা বাঁধে ঠোঁটে অন্তরে প্রবেশ করে না, এই কথাটি পুরোপুরি শুদ্ধ নয়। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? কোন মুখস্থ বিদ্যা বাসা বাঁধে ঠোঁটে অন্তরে প্রবেশ করে না? তো না বুঝে খালি মুখস্থ করতে এরকম। তাহলে মৌলিক জিনিসগুলো তো স্যার মুখস্থ করতে হবে হ্যাঁ, একদম। বলো। মৌলিক যে জিনিসগুলো স্যার সেগুলো তো আমাদেরকে মুখস্থ করতে হবে। না, মুখস্থ করার আগে বোধের জায়গায় পরিচ্ছন্নতা আসবে। তারপরে তুমি এই যে আমি যেটা বললাম, কচটা তো ক, খচটা তো ক, গজটা তো ক, খচটা তো ক, উজটা তো ক, এটা কি মুখস্থ না আমার? হ্যাঁ স্যার। তা মুখস্থ না হলে তো হচ্ছে না। সুতরাং মুখস্থটাও কিন্তু বেশ জরুরি। আমি পারতপক্ষে মুখস্থ করার পক্ষে, কিন্তু না বুঝে মুখস্থের ভয়ানক বিপদ। বুঝছো? না বুঝে কিছুই মুখস্থ করার কোনো সুযোগ নাই। আমরা এই পর্যন্ত বোধহয় যদি রাখি তাহলে একেবারে খারাপ হয় না। বুঝছো? যে আলোচনা আমরা করছি এবং যে একটানা আলোচনা করলাম, বলা যায় একটা, তাতে আমরা আর আলোচনা না এগিয়ে বর্গীয় বর্ণ পর্যন্ত থাকার কথা যদি বলি তাতে সেটি খারাপ হবে না। তোমাদের যদি এখন পড়ার বাইরে যদি আর কিছু বলার থাকে অথবা ভিতরে, তাহলে সেটা বলতে পারো। আমরা এই বর্গীয় বর্ণ পর্যন্ত পড়বো। এই এখন অঘোষ আর ঘোষ নিয়ে যার প্রশ্ন ছিল সে ধরতে পেরেছো কি হয়েছে? স্বরতন্ত্রী কম্পিত হলে সেটি ঘোষ, কম্পিত না হলে সেটি অঘোষ, অর্থাৎ নয় কম্পন যেটায়। যদিও কম্পিত হয়, কারণ কম্পন ছাড়া তো শব্দ উৎপন্ন হওয়ার কথা না আমাদের স্বরতন্ত্রী দিয়ে, না? না স্যার, অল্প। কিন্তু অল্প। তোমাদের পার্টিসিপেন্টস কি হয়েছে আজকে? আমার এই নিষ্প্রাণতা দেখে পার্টিসিপেন্টরা কি ইয়ে হয়ে গেল নাকি, ঘুমায় গেল নাকি? চলে গেছে যেমন 12 জন, 21 উল্টে 12 হয়ে গেছে যে। হুম। আগে ছিল 21 জন, এখন হইতে 12। 21 থেকে মাঝখানে আর একটু বাড়ছিল স্যার, 26 পর্যন্ত হয়েছিল। ও, 26 পর্যন্ত গিয়েছিলাম, তাহলে তো বেশ ভালো। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের যে পাঠ আছে সেই পাঠের সিলেবাসে আর আমরা এগোচ্ছি না, সেটি আমরা বাদ দিই পর্যন্ত। অঘোষ ঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ, ওদিকে যৌগিক স্বর মৌলিক স্বর, ঠিক আছে, উচ্চারণ ঢাঙ্গিত বিবৃত, আমরা এই ব্যাপারগুলো আলোচনা করেছি। কার কয়টি, ফলা কয়টি না, অনেক কথা আলোচনা করেছি। এখান থেকে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আর প্রশ্ন আশা করা যায় পরীক্ষা। ঠিক আছে, সেটি তোমার চাকরির বাজারে টিকে থাকার জন্য যতগুলো পরীক্ষা আছে তার সবগুলোতেই কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো পরীক্ষায় এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো একটু গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করবে। পরের দিন পরও দেখো, যদি মনে হয় যে না বুঝতে পারছি না, আলোচনাটা শোনো, রেকর্ড তো আছে। না হলে প্রশ্ন থাকলে আমরা আবার এখানে কথা বলার মাধ্যমে বিষয়টিকে আরেকটু স্পষ্টকরণের চেষ্টা করা। এই, তাহলে বলো, যদি আর কথা না থাকে, ইনামুল আছো নাকি? আমরা আজকে একটু আগে আগে শেষ করি। আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নেই।
তাহলে স্যার আমাদের কি স্যার বর্গীয় বর্ণ পর্যন্ত আজকে পড়া হয়েছে না? ধ্বনীয় বর্ণ আরো কিছু সময় এখানে লাগবে পরে। আচ্ছা। না স্যার, ওই যে প্রশ্ন করা লাগে তো সপ্তাহ শেষে, তো না পড়ানো হলে প্রশ্ন হ্যাঁ, করলে স্টুডেন্টদের জন্য। ধ্বনীয় বর্ণের অধ্যায় থেকে তুমি প্রশ্ন করতে পারবে, আচ্ছা। বা প্রশ্ন যা আছে তা সেখান থেকে এই সবের সাথে সংশ্লিষ্ট। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। হুম, তোমাকেও ধন্যবাদ এনামুল। শিক্ষার্থীদেরও ধন্যবাদ, যারা আগ্রহ সহকারে শুনেছে। হুম, আর যাদের আগ্রহ ধরে রাখতে পারি নাই তাদেরও ধন্যবাদ জানাই, যেন তারা রেকর্ড দেখে অন্তত তাদের পরীক্ষা পাসের জন্য যা দরকার সেটা যেন জোগাড় করে নিতে পারে, না? জি স্যার, এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা ক্লাস। সেইটাই। ঠিক আছে, তাহলে সকলে ভালো থেকো, শুভকামনা থাকলো সকলের জন্য।